আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, মান্নাদের সঙ্গে কাজ করেছেন, শ্যামল মিত্রের সঙ্গে কাজ করেছেন, কার সঙ্গে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, অনিল চট্টোপাধ্যায়, প্রত্যেকটা মানুষের, সব শলী চৌধুরীর সঙ্গে করেছেন। হেমন্তদাকে আমরা দুজনই এত কাছে পেয়েছি। আমাদের বিয়ের নেমন্তন্নের সমস্ত ব্যাপার স্যাপার উনি ঠিক করেছেন, ভাবতে পারি না। মৌমাছি দানি চন্দ্রদোলা। 50 বছর একসঙ্গে গান গাইছেন, টুকটাক খোটাখুটি মনোমালিন্য হয়েছে নাকি কখন? আমার তো সেটা ছিলই। হ্যাঁ, আমি বিয়ে করবো না এর কথা বলিনি। আমি যেটা ভেবেছিলাম যে যতদিন না পায়ের তলায় মাটি পাচ্ছি ততদিন প্রেমে জড়াবো। কমবেশি যদি একটা আধখানা কাজও কেউ করতে পারে, সত্যি তাই, জীবনের অনেক কিছু সঞ্চয় করতে পারে, জানতে পারবে হোয়াট ইজ হোয়াট। উনি আমার সঙ্গে আলাপ করার জন্য, এটা বললে লোকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার তখন চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল যে মানুষটা আমার জন্য কি, আমার দেশের লোক, আমরা ত্রিপুরার মানুষ। হেমন্তদার সঙ্গে গাওয়ার সৌভাগ্যই বা কজনের হয়েছে। হেমন্তদার সঙ্গে গিয়েছি এবং সেই গান শুনিনি এমন কোনো লোক নেই। এই গোটা জার্নিটা তো আপনি সব থেকে ভালো দেখতে পারেন, যে ওই ছোট্ট মেয়েটা যে ওখানে বড় হচ্ছিল, যে বাংলা কথা বলতে পারতো না, ঠিক, সে নেপালি ছাড়া কিছুই জানতো না। কে বলবে আপনি ছোটবেলায় বাংলাটা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, ঠিক, মানে এত বড় আকাশটাকে এই দিন যেন প্রতিদিন। এটা কি আমার অনেকটা পাওয়া না? আমি মনে করি আমার অনেকটা পাওয়া। আরে তুমি কি কি বললে, ওকে কি বললে? বললাম যে তুমি নেপালি কিনা, জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে, তুমি নেপালি জানো, বনোস না? আর তো সুদিনদা শুরু হলো। সুদিনদাও তো নেপালি বিশেষভাবে গড়গড়ে নেপালি বলেন, কারণ উনি তো দার্জিলিং এ বলেন বাটা। আজকে এখানে কম্পিটিশন, কালকে ওখানে কম্পিটিশন। আর আমি যেহেতু সবসময়, আমার একটা ব্যাপার ছিল কি, যে আমি ফার্স্ট ছাড়া সেকেন্ড হব, এটা আমার একটা জেদ সবসময় থাকে। কিন্তু ওর একটা গান অজাতা ওকে এমন দিয়েছে যেটা আমাদের ভাইয়ের কপালে দিলাম। সেখানে আমার তো মানে সাংঘাতিক ভালো লাগার জায়গা। যদি গান না করতো, হ্যাঁ, তাহলে শিবাজি চট্টোপাধ্যায় হাউস ওয়াইফ করে থাকতো, তাও হতাম কিনা সন্দেহ। সবাই বেশি করে, আমারও দোষ আছে। আচ্ছা, ইংলিশ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, তুই তো পারিস, ভাবতে পারেন। আজও এক ছাদের তলাতেও সেই বন্ধুত্বটাই মূল। আমার মনে হয় এটা থাকলেই বোধহয় অন্য কোনো প্রবলেম আর আসে না। নমস্কার, আমি স্বরূপ দত্ত। আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা, জুরি নাম্বার 1। জুরি নাম্বার 1-এ আজ আমাদের যে মাননীয় দুই অতিথি রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমার দু একটা ছোট্ট লাইন বলতে ইচ্ছে করছে। আমাদের দেশের গান যারা শোনেন, বাংলার গান শোনেন, দেশের গান শোনেন, জুটিতে সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, ওনারা দুজন দীর্ঘদিন ধরে গান গেয়েছেন, বহু বছর ধরে। আজকে আমাদের যে মাননীয় দুজন অতিথি আছে, একসঙ্গে দুটো মানুষ 5 দশক, 50টা বছর ধরে আমাদের ভালো লাগা দিয়েছেন, গান শুনিয়ে গেছেন। আর আমরা চাই এই 50 কেন, 100 বছর আরো দীর্ঘদিন। আজ আমাদের দুই মাননীয় অতিথি শ্রীমতী অরুন্ধতী হোম চৌধুরী এবং শ্রী শিবাজি চ্যাটার্জি মহাশয়। নমস্কার। নমস্কার বললাম বটে, আসলে প্রণাম আপনাদের দুজনকে। বড় ভালো লাগা দিয়েছেন। আর একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা, আমরা 7-এর দশকে ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবি দেখছি, অভিমান, হিন্দি ছবি, একই পেশায় দুজন গায়ক গায়িকা, অমিতাভ বচ্চন, জয়া ভাদুরী, আর তাদের কিরকম সব হলো, মুখরোচক গল্প, দেশের মানুষের ভালো লাগে। আচ্ছা, 50 বছর একসঙ্গে গান গাইছেন, টুকটাক খোটাখুটি মনোমালিন্য হয়েছে নাকি কখন? প্রফেশনালি কিন্তু না, কখনোই না। এমনি সাংসারিক টুকটাক ঝামেলা ঝঞ্ঝাট ওটা না হলে সংসার হলো না, যদি না হয় এটা অস্বাভাবিক। নর্মালি যেটা হয়, কমপ্লেক্স তৈরি হয়। দুজনে যদি একই প্রফেশনে থাকে তখন এটা খুব কমপ্লেক্স তৈরি হয়। কারো হয়তো ডিমান্ড বেশি, কারো ডিমান্ড কম, কারো ওর বেড়ে গেল, তার কমে গেল, ওর বেড়ে গেল। এই সময় তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, একে অপরকে তখন জেলাস করতে থাকে। হাজব্যান্ড ওয়াইফ হলেও প্রফেশন আমাদের ক্ষেত্রে, মানে যেমন আমি বলছি, দুটো সাউথ পোল চুম্বকের
একসঙ্গে কোনোদিন হবে না, টু নর্থ পোলও হবে, নর্থ সাউথ হতে হবে। তাই যদি হয়, তা আমাদের রসায়নটার হচ্ছে মেনলি একজন একটু বেশি, একজন একটু কম। এটা আমি তো মেনে নিই, অবশ্যই এটা আমার কাছে সত্য যে অরুন্ধতী হম চৌধুরীর মতো শিল্পী মানে আমার থেকে কয়েক গুণ বড় শিল্পী। এটা আমার মেনে নিতে কোনো না অসুবিধাই হয়নি। এটা এটা কোনো কথাই না, এক মিনিট, ওটা কোনোদিন হয়নি, যার জন্যে প্রফেশনাল জেলাসি বা কোনো কমপ্লেক্স আসতে পারেনি আমাদের, বরঞ্চ একে অপরকে সাহায্য করে। মানে ওর ট্যালেন্ট দিয়ে আমাকে বলেছে যে এইখানটার তুমি আরো বেটার করতে পারো, বা আমি ওকে বলছি তুমি আরো বেটার করতে পারো। সিলেকশন অফ সংস কোনো অনুষ্ঠানে গেলে একটা পরস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে, যাতে করে অনুষ্ঠানটার টোটালিটিতে একটা মান বাড়ে, এইভাবে আমরা চলে এসেছি। হ্যাঁ, তবে সবাই একটা ধারণা ছিল যে একই প্রফেশনের তো হয়তো বেশি দিন নাও টিকতে পারে। তবে আমি বলেছিলাম যে এটা কিন্তু একটা নজির হয়ে থাকবে, টিকবে তো বটেই, এবং এটা কোনোদিনও এটা ছাড়াছাড়ির ব্যাপার হবে না। এবং সত্যি কথা বলতে কি, আমরা দুজন স্বামী স্ত্রীর থেকেও বন্ধু বেশি, যার ফলেই হয়তো এটা কোনোদিনও অন্য দিকে টার্ন নেয়নি, বা আমরা কখনো নিতেও দিইনি, আর সেরকম পরিস্থিতি বা পরিবেশও হয়নি। আপনাদেরকেই বিভিন্ন সময় আলাদা আলাদা করে বলতে শুনেছি, বলেছেন যে আপনারা তো দীর্ঘদিন একে অপরকে চেনেন, একসঙ্গে গান গেয়েছেন, এবং আলাদা করে ভাবতেন না না ও বিয়ে থা করবো না, বাবা গানটা করবো। আপনিও তাই বলেছেন। আমার তো সেটা ছিলই। হ্যাঁ, না, আমি বিয়ে করবো না এ কথা বলিনি। আমি যেটা ভেবেছিলাম যে যতদিন না পায়ের তলায় মাটি পাচ্ছি ততদিন প্রেমে জড়াবো, আর ওইসব বিয়ে টিয়ের দিকে যাবো। অ্যাকচুয়ালি আমরা সময়ও পাইনি ওই সময়টা, যে এই সংসার নিয়ে ভাবার সময়ও পাইনি। তখন এত গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলাম, ছবি বলুন, অনুষ্ঠান বলুন, সব কিছু নিয়ে এতভাবে ব্যস্ত ছিলাম যে ওই দিকটা নিয়ে ভাবার সময়ই হয়নি। অনেক দিন পর আমরা ভেবেছি। অনেক আলাদা আলাদা গানের কথাই বলা যায়। একটি, আমি যেহেতু ঋষিকেশ মুখোপাধ্যায় বললাম, অভিমানের কথা বললাম, ঋষিকেশ মুখোপাধ্যায়ের ওই টিমটায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন বীরেশ চট্টোপাধ্যায়। বীরেশ চট্টোপাধ্যায় আবার বাংলায় এসে আশীর্বাদ বলে একটি ছবি করলেন। আশীর্বাদে এই দুজন মানুষ একটি রোমান্টিক গান গাইলেন, গুনগুন মন গুনগুন ভোমরা। সুরে, হ্যাঁ, হেমন্ত দাস সুরে। ঠিক, কি অপূর্ব। আরেকটি লাইন আমার বলবো, বীরেশ চট্টোপাধ্যায়ের কথা বলা হলো, বীরেশ চট্টোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা আপনি চলে গেলে আমাদের কি হবে? হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, কেন, শিবাজিকে তো রেখে যাচ্ছে। আমার কেমন লাগলো গায়ে। এই গানটা গাওয়ার পেছনে কোনো গল্প, কিভাবে, বড় রোমান্টিক গান? এটার পেছনে গল্পটা খুব মানে মজার আর কি। গল্প মানে কি, হেমন্তদা মানে ছবিটা হওয়ার মানে গানের ব্যাপারটা যাওয়ার আগে আমি একটা কি কাজে গিয়েছিলাম, উনি বললেন যে তোমার গান আছে, লাসিমা ছবি দুই গান আছে, তা তুমি কোথায় একটা যাওয়ার ছিল আমার, তো বললাম যে তখন আমাদের বিয়ে হয়, তো আমি রেকর্ডিং করবো, তুমি এসো ঘুরে দেখা করবো। আর দেখা করতে হবে, সোজা বলে স্টুডিও চলে এসো। এবার আমি যখন স্টুডিও গেছি, গান হচ্ছে রেকর্ডিং, দেখা গেল ডুয়েট গানটা আমার কোনো গানই নেই, শুধু ডায়ালগ। কি বলো তো তুমি? মানে গানটা অরুন্ধতী গেয়ে যাচ্ছে মহুয়ান লিপে, আর তাপস পাল সাইড থেকে এক একটা কমেন্টস করছে। তো গানটা ছিল গুনগুন সুরে মৌমাছি গানে ছন্দ দোলায়, বলো তো কেন? আমাকে ভালোবাসবে বলে সে কোন বেশে মনটাকে ফুল গন্ধে ভোলায়, কেন বলো তো? আমার কাছে আসবে বলে। এইরকম ছিল আর কি। এইবারে এই মন্ত্রীটা বললো, বাবা এখানে শিবাজির গান কোথায়? ও তো খালি বলো তো কেন, কেন বলো তো করে যাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। তখন ওরা তখন প্ল্যান করলেন, সমীর ছিলেন অ্যারেঞ্জমেন্টে, সমীর দেখো কি করা যায়, আর বিরেশ দাকে বললো তাহলে একটা কাজ করো, সেকেন্ড অন্তরাতে ও যখন ফার্স্ট অন্তরে অরুন্ধতী শুরু করছে, রিপিটে
শিবাজি ঢুকুক, সেকেন্ড অন্তরে শিবাজি শুরু করুক, অরুন্ধতি রিপিটে আসুক, তাহলে অন্তত ডুয়েট গান একটা হবে, একটু গাওয়াও হবে। তাহলে এই হচ্ছে ঘটনা, আশীর্বাদ ছবির গান। মাননীয় দর্শক, কি ভালো লাগলো, ছোট্ট একটা গল্প জানা গেল যে কিভাবে গানটা ডুয়েট হয়ে উঠলো ভালো করে, দুজন যেভাবে গাইলেন ক্যামেরার সামনে, সেটাও কি ভালো লাগলো। আপনার কথায় আসি অরুন্ধতি, আপনি তো সেই অর্থে বাংলার মানুষ নন, ত্রিপুরায় থাকতেন, আগরতলায়। মানে বাংলার না ঠিকই, ত্রিপুরায় আমি ঠিক ছোট থেকে বড় হয়েছি ওখানে, আগরতলা শহরে পড়াশোনা ওখানেই। তারপরে ওখান থেকে পড়াশোনা ধাপ শেষ করে হায়ার সেকেন্ডারি পাশ করে ওখান থেকে আবার এখানে এসে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এখানে ডিগ্রি কোর্স কমপ্লিট করলাম। তার মধ্যে আমার এই গান বাজনার সফর, যখন আমি পড়ছি, চলাকালীন পরীক্ষা দিচ্ছি, আবার স্টুডিওতে গিয়ে গান করছি, এরকমও আমার সময়। বেহুলা লক্ষিন্দর বলে একটা ছবি বেরিয়েছিল, অনেকগুলো গান ছিল আমার, তখন আমার রীতিমতো পরীক্ষা চলছে, পরীক্ষা দিয়ে আমি রেকর্ডিং করতে স্টুডিওতে আসি। কি স্বপ্ন দেখছে তখন অরুন্ধতি হোম চৌধুরী নিজের জন্য, কি ভাবছে? স্বপ্ন, দেখুন আমার তো স্বপ্ন হচ্ছে গান বাজনা নিয়ে যা কিছু, তার মধ্যে পড়াশোনাও আমাকে করতে হবে, কারণ আমার মার একটা কথা ছিল যে তোমরা পড়াশোনা কেউ ছাড়তে পারবে না, অন্তত গ্র্যাজুয়েশন তোমাদের করতেই হবে। তো সেই দিক দিয়ে আমার দিদি, আমি আর আমার দাদা তো ডাক্তার ছিল, তো আমরা পড়াশোনা কমপ্লিট করছি। মার এই কথাটা আমরা কখনোই ফেলতে পারিনি, যাই করো পড়াশোনাটা কমপ্লিট করো। তা আমি MA অবধি আর যেতে পারিনি, তখন প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো ডিগ্রি একদম ফার্স্ট ক্লাস নিয়ে আমি বেরিয়ে এলাম, তখনই আমার এই গান বাজনা সফর চলছে আর কি পুরো দমে। তখন স্টুডিওতে যাওয়া আসা, মানে এমন কোনো দিন নেই যে আমি স্টুডিওতে যাচ্ছি না, এরকম। তখন প্রচণ্ড ব্যস্ততা, প্রচুর ছবির গান করেছি, প্রচুর। তো বেহুলা লক্ষিন্দর তো নিশ্চয়ই অনেকগুলো গান ছিল। অ্যাকচুয়ালি কি গান বাজনার ফলে আমি অনেকের কাছ থেকে এত সহযোগিতা, এত ভালোবাসা পেয়েছি যে প্রত্যেকেই তখন আমাকে ওনাদের ছবিতে গান গাওয়াতে চেয়েছে। আমার যতদূর সাধ্য আমি গাইবার চেষ্টা করেছি। এই গান করতে গিয়ে মান্নাদার সঙ্গে আলাপ, এই গান করতে গিয়ে মানে সমস্ত বড় বড় গীতিকার, সুরকার, গায়ক, গায়িকা, এদের সঙ্গে এই গান বাজনার মাধ্যমেই আলাপচারিতা হয়। হেমন্তদার সঙ্গে প্রথম ছবির গান গেলাম হেমন্তদার বাড়িতে গান তুলতে, দত্তা ছবিতে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এটা ছিল সুচিত্রা সেনের লিপে। তো এটার মধ্যে একটা দুটানার মধ্যে ছিলাম যে মিসেস সেনের তো একটা মানে ভালো লাগার ব্যাপার ওনার সবসময় থাকতো। তো আমি গান করার পরে আমার একটা এরকম ব্যাপার হলো, তো দেখা গেল যে উনি এক চান্সেই হ্যাঁ করেছিলেন গান শুনে। তো আমার গানটি যথারীতি ছবিতে ছিল। এইভাবে গান শুরু হয়, পর সাথী ছবি দিয়ে আরম্ভ হয় আমার গানের ইয়ে, তারপরে দত্তা, তারপরে বেহুলা লক্ষিন্দর, তারপরে পর ভালোবাসা তো অনেক পরে এসছে। তো দাদার কীর্তি, প্রথম তোমার যে যেখানে দাঁড়িয়ে হচ্ছে আমার প্রথম ছবি। সরোজা ছিলেন, যে যেখানে দাঁড়িয়েতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নীল দিগন্ত ফুলের আগুন লাগলো, এমনি করে যায় যদি যাক না। তারপরে সাথী ছবিতে এলো যেতে যেতে মান্নাদের সঙ্গে। এরপরে পরপর আমাকে আর ঈশ্বরের আশীর্বাদই বলবো, আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি আর কি। পরপর ছবি জগতে একদম ঢুকে গেলাম। অনেক ছবিতে গান করেছি, প্রচুর ছবিতে গান করেছি। তার মধ্যে অনেক ছবি বেরোয়ও নি, বেশ কিছু ছবি বেরিয়েওছে, এবং সেই গানগুলো আমার শ্রোতা বন্ধুরা সবাই শুনেওছেন। এইভাবে আমার শুরু হয় চলা ছবির গান মেইনলি। তারপরে তো পরবর্তীকালে গ্রামফোন কোম্পানিতে, গ্রামফোন কোম্পানির ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম। আমি যখন আগরতলায় ছিলাম তখন থেকে কিন্তু আমি গ্রামফোন কোম্পানির সঙ্গে জড়িত, কারণ আমি ফোক গান করতাম খুব। তো গ্রামফোন কোম্পানিতে আমাকে ফোক গান করার জন্য ওখান থেকে সিলেক্ট করা হয়েছিল, যে এরকম
ফোক গান করার জন্য আমাকে ওরা ডেকে পাঠিয়েছিল। তো আমি পরপর অনেক বছর আমি ফোক রেকর্ড করেছি ওখান থেকে। তারপর আমি যখন কলকাতায় চলে এলাম, তারপর এই পুজো শঙ্কর গানের শুরু হয়ে গেল। পরপর বহু বছর গান করেছি, বহু বড় বড় সুরকার গীতিকার সবাইকে পেয়েছি। এটা আমার জীবনের একটা বিরাট বড় সৌভাগ্য যে তখন আমি সলিলদাকে পেয়েছি। আমার প্রচুর গান সলিলদা করেছিলেন, হেমন্তদা তো আছেনই। তো এরা সবাই বাপি লাহিড়ী থেকে আরম্ভ করে সকলের সুধীন দাশগুপ্তর গান তো মানে আমি তো ওনার কাছে শিখতামও। তো সুধীনদার কাছে দীনেন্দ্র চৌধুরী, উনি ছিলেন ফোকের একদম সম্রাট, তো ওনার কাছে ফোক আমার শেখা। তো সমস্ত গুণীজনদের আমি পেয়েছি, এটাই আমার পরম সৌভাগ্য। একজন মানুষ বয়স কম, সে ফোক গান গাইছে, সে রবীন্দ্রসঙ্গীত গাইছে, সে এই পুজোর বেসিক গান গাইছে, আবার ছায়াছবির গান গাইছে। এই সবটা মেলানো বা আলাদা আলাদা করা এ কত কঠিন কাজ বা কি সাবলীলভাবে করতেন? জানি না, এটা আমার কাছে খুব সহজই মনে হতো, আমার কাছে খুব একটা কঠিন মনে হতো না ব্যাপারটা। গান তো গাওয়া, তার মধ্যে ভাষার হয়তো একটু যেমন ফোক গান গাইতে গেলে একটু ভাষার, সেটা আমার দক্ষতা ছিল, কারণ আমি এমনিতেও সিলেটি। আমার ওই বাঙাল কথা দিয়ে যে গান গাওয়ার ব্যাপার, যেমন আমাদের নির্মলদা যে সমস্ত গানগুলো গিয়ে গেছে, আমাদের দীনেন্দা যে সমস্ত গান আমাদের শিখিয়ে গেছে। ফোক গানে আমি বরঞ্চ আধুনিক গান থেকে বেশি ইয়েছিলাম, কি বলবো, এটাতে অনেক বেশি সাবলীল ছিলাম। আবার নেপালি গান নেপালি একটা সময় এটা বলতে গেলে আমাকে আবার একটু পেছনে যেতে হয়, কারণ আমার বাড়িতে সবাই মিলিটারিতে কাজ করে। আমার কাকা, আমার বাবা, এরা সব মিলিটারিতে ছিলেন। তো কাজেই আমরা মিলিটারির সারাউন্ডিংয়ের মধ্যেই বড় হয়েছি। আমি প্রায় মানে পরে মা বাবা বাধ্য হয়ে আমাদের বাইরে বা এর থেকে কম্পাউন্ডের বাইরে নিয়ে আসতে বাধ্য হন, কারণ আমরা বাংলা শিখবো না, বাংলার কালচার নিয়ে আমরা কিছু জানতে পারবো না। যার জন্য ওরা আমাদের নিয়ে এই বিরাট ক্যাম্প, তো ওর মধ্যেই কোয়ার্টার, ওর মধ্যেই সব। ওখান থেকে বেরিয়ে আসার পর তখন বাংলা গানের প্রতি আমার, তো আমি আগে বাংলা গান গাইতামই না, সব হিন্দি গান। তখন লতাজি, মোহাম্মদ রফি, মান্নাদা, এদের গান এত শুনতাম যে ওনাদের গানই গাইতাম। তো কাজেই আকাশে, এবার আমাদের ওখানকার পরিবেশ মানে দেখবার মতো ছিল আর কি। তো সেই পরিবেশে আমরা মানুষ হয়েছি। তো তখন পরিবেশ বলতে পারিপার্শ্বিক না প্রাকৃতিক? দেখতে সুন্দর, প্রাকৃতিক, এত মানে প্রাকৃতিক সৌন্দর্য ওই মিলিটারি এরিয়ার মধ্যে, যে আমাদের কোনোদিন বাইরে জগৎটা নিয়ে কোনোদিনও ভাবতে হয়নি, আমি যাইও নি কখনো। তো তখন আমার মা বাবার চিন্তা হলো যে এদের তো বাইরের জগৎটাকে চেনাতে হবে। তখন আমার মা জোর করে বললেন যে না, আমি এই ইয়ের থেকে, সারাউন্ডিং থেকে বাইরে যেতে চাই, এরা অন্তত বাংলা এটা শিখুক। আমরা তো কিছুই জানতাম না তখন, ভাষা নেপালি বলতাম। তো কাজে তো গোর্খা রেজিমেন্ট সব নেপালি ভর্তি। তো কাজেই আমার মার প্রচেষ্টাতেই কিন্তু বেরিয়ে আসতে হলো ক্যাম্প থেকে আর কি, বাইরে বাড়ি করা হলো ওখানে থেকে। তারপরে স্কুলে যাতায়াতের ব্যাপার হলো, তখন বাংলা। মা খুব ইন্টারেস্টেড ছিলেন, আমার বাড়িতে সবাই গান বাজনার খুব ইন্টারেস্টেড, আমার বাবাও খুব ভালো গান করতেন। তো এরপর থেকেই অমিয় দাস ছিলেন আমার প্রথম গুরু বলতে পারেন, ওনার কাছেই আমি গান শিখেছি। এবং ওনার সঙ্গে এমন হয়েছে, একসঙ্গে ওনার সঙ্গে ছাড়া প্রোগ্রাম আমাদের হতোই না। একটা সময় আমি আর উনি ছাড়া প্রোগ্রামই হতো না, এরকমও দিন গেছে। তো এইভাবেই পরিবর্তন হয় আর কি। আর তখন তো আর জানতাম না যে পরিবর্তনটা কোথায় গিয়ে এসে দাঁড়াবে। তো আমার মার ইচ্ছেতেই সব কিছু, কারণ মা চাইতেন যে আমরা আর যাই করি না, গ্র্যাজুয়েশনটা আমাদের করতেই হবে। তো আমাদের সবাই, আমার দিদি, আমরা 3 ভাই বোন। তো এই পড়াশোনার খাতির, আর তখন আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিই তখনই গান বাজনা নিয়ে এত চর্চা ছিল ওখানে, যে প্রত্যেকেই বলতে আরম্ভ করলো, না তুমি কলকাতায় যাও, এখানে থাকলে কিছু হবে না, কলকাতায় যেতে হবে। এই যে একটা কলকাতার ধরলো সবাই, তখন আমি রবীন্দ্রভারতীতে প্রথম শান্তিনিকেতনে যাওয়ার ব্যাপার ছিল। সব ঠিকই হয়ে গেছিল, কিন্তু আমার দাদা, আমার এরা চাইতো না যে আমি কলকাতা ছেড়ে দূরে কোথাও যাই, কারণ আমাকে কলকাতায় আসতে হতো, বোলপুর থেকে আসতে হবে রেডিওতে প্রোগ্রাম করতে বা কিছু করতে। তো সেটা ওদের খুব একটা
ইয়ে হয়নি, অনেক দূর হয়ে যায়। তারপরে সবটাই না ভাগ্যের সঙ্গে একটা ইয়ে আছে। তো আমাদের ধীরেন্দ্রচন্দ্র মিত্র ছিলেন ইয়ের রবীন্দ্রভারতীর ডিন। তো আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় উনি আমার পরীক্ষা নিতে গেছিলেন আগরতলায়। তো পরীক্ষা টরীক্ষা নেওয়ার পরে উনি আমাকে ডেকে পার্সোনালি ডেকে বললেন যে তুমি এখানে গান বাজনা করছো, এত সুন্দর গাইছো, এখানে তুমি কি করবে, এখানে তো কিছু করার নেই, তুমি কলকাতায় চলে আসো, কলকাতায় চলে আসো, রবীন্দ্রভারতীতে ভর্তি হও, আমি তোমাকে সাহায্য করবো। ওই যে উনি কথাটা বলে গেছিলেন আমার মনে ছিল। আমি যখন গেছি তখন অনেকটা দেরি হয়ে গেছে, কারণ তখন তো শান্তিনিকেতনে আমি চলে যাব, সব ঠিক। যাই হোক, তারপরে ওনার কাছে লাস্টলি আমার মনে পড়লো উনি তো বলেছিলেন, উনি তখন ডিন ছিলেন। তো ওনার কাছে গেলাম, তা পরিচয় দেওয়ার আগেই আমি তোমাকে খুব ভালো করে চিনি, আমি তো এখানে ভর্তি হতে চাই, কিন্তু আমার তো শান্তিনিকেতন না, শান্তিনিকেতনে যাওয়ার দরকার, তুমি এখানে ভর্তি করো, আমি তোমাকে ভর্তি করো। ওই উনি আমাকে ওখানে ভর্তি করে নিলেন। ওখান থেকেই আমার শুরু হলো। এটা এটা না সবটাই না সূত্র, একটার সঙ্গে একটা মানে জড়ানো। অ্যাকচুয়ালি আমি ইয়েতে চলে গেলে, শান্তিনিকেতনে চলে গেলে কিন্তু আমার এই দিকটা আর হয় না, তাই তো? কারণ কাজে যাওয়াটাও হলো না, উনি আমাকে ভর্তি করে নিলেন, রবীন্দ্রভারতীতে ভর্তি হয়ে গেলাম। তো এইভাবে রেডিওতে গান করতে শুরু করলাম। রেডিওর মাধ্যমে আমি চলে এলাম গান শোনাবার জন্য আমাদের কালুদা, মানে সরোজদেব। উনি তখন নতুন গানের ইয়ে খুঁজছেন। তো দেখুন, একটা জিনিস কি, আমার তো অনেকটা বছর পেরিয়ে এসেছি, কারণ কথা কিন্তু খুব একটা সংক্ষেপ হওয়া মুশকিল, প্লিজ বলুন। কাজে তো শুরুয়াতটা তো নিশ্চয়ই জানানো দরকার। তো তখন নতুন ভয়েস খুঁজছে ওরা ফিল্মে গানের জন্য। তো আমাকে তখন ওই রেডিও থেকেই অতন্দ্র যে যেখানে দেয়, তো আমাকে নিয়ে আসা হলো ওনার কাছে। তো উনি আমার গান শুনলেন, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, উনি সব রকমের গান শুনলেন আমার কাছে। শুনে টেনে ওনার ভালো লাগলো, উনি বললেন তুমি আমার ছবিতে গান করবে, কারণ তোমার গান আমার খুব ভালো লেগেছে। এই শুরু হলো আমার। বাহাদুর খাঁ ছিলেন মিউজিক ডিরেক্টর। তো এই আমার শুরু হলো ছবিতে গান গাওয়া। তারপর থেকে মানে আর পেছন ফিরে আর তাকাতে হয়নি আর কি। একের পর এক গান নিয়ে গেছি। তার মধ্যে কিছু গান মানুষের কাছে পৌঁছেছে, কিছু গান হয়তো পৌঁছয়নি। ছবিও তো সবসময় বেরোয় না। তারপরে যিনি এলেন আমাদের সামনে, তিনি হচ্ছেন আমাদের তরুণ মজুমদার। অনেকদিন গান টান গাওয়া হলো, তরুণ মজুমদারের গান শোনালাম, ওনারও গান পছন্দ হলো। এগুলো হচ্ছে সব ওপরওয়ালার ব্যাপার। গান একটা পছন্দ হওয়ার একটা ব্যাপার থাকে। কোন গান, বিশেষ গান যেটা শুনে না, তখন দাঁড়াগিতে রবি ঠাকুরের গান শোনার পালা চলছে আর কি। ওনার তো অনেকে হয়তো গেয়েছেন, আমিও গিয়েছিলাম, তো আমার গান ওনার খুব পছন্দ হয়েছিল। তো সেই থেকে শুরু হলো তনুদার সঙ্গে। মানে তনুদার সঙ্গে যে শুরু হলো, তনুদা আর আমাদের সঙ্গ কখনো ছাড়েননি, আমরাও তনুদার সঙ্গ ছাড়ি। এবং তনুদা সব সময় চাইতেন যে আমরাই ওনার ছবিতে সবসময় কাজ করি, এবং উনি আমাদের দিয়ে আলো ছবিতে কাজও করিয়েছেন। হ্যাঁ, আমাদের মিউজিক ডিরেকশনের ইয়েটা উনি দিয়েছিলেন, আমাদের করেছিলাম খুব মন প্রাণ দিয়ে, যার ফলে হয়তো আমার শ্রোতাদের এই আলো ছবির গান খুবই ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছিল। তা সেই জন্যে আমরা কৃতজ্ঞ, এবং আমি সকলকে ভীষণভাবে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই যে আমাদের গান বা আমাদের কাজ ভালো লেগেছে সকলে। তো এই যাত্রা হতে 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 তারপর তো গ্রামোফোন কোম্পানিতে গান, পুজোর সংখ্যায় গান, পরপর গান বেরোচ্ছে, পরপর গান চলছে, এই নিয়েই জীবনযাত্রা আমাদের শুরু। তার মধ্যেই মাঝখানে শিবাজির সঙ্গে দেখা সাক্ষাৎ। তো শিবাজি ছেলেটা তো খুবই ভালো মানুষ, কাজেই সেই হিসেবে আমার খুব বন্ধুই হয়ে গেছিল। আমরা সবসময় একে অন্যের কোনো অসুবিধার ব্যাপার হলে বলতাম, কাছেও থাকতো, আর ও আমাকে খুব কেয়ার করতো। আমি কোথাও একলা, যেমন দিনেন্দ্রের ক্লাস করতে ও যেত, তো সে আমাকে একলা বাড়িতে ছাড়তো না, আমাকে পৌঁছে দিয়ে যেত।
এইরকম ব্যাপারগুলো ওর মধ্যে ও ছিল। তখন বেলগুড়িয়া থাকতো, হ্যাঁ আমি বিরাটি, হ্যাঁ বিরাটি। তো বেলগুড়িয়া চলে গেল, আমি বিরাটি। হ্যাঁ, তো এরকম ভাবে আর কি একটা বন্ধুত্ব, ওর সঙ্গে আমার বন্ধুত্বটাই বেশি ছিল। তো আজও এক ছাদের তলাতেও সেই বন্ধুত্বটাই মূল। নিশ্চয়ই আমার মনে হয় এটা থাকলেই বোধহয় অন্য কোনো প্রবলেম আর আসে না। এই আজকের ডেটে এসো, 2025-এ এসো, কখনো একে অপরকে গান শোনান বা গুনগুন করে ওঠেন এই যে চলাফেরায় ঘরে? আমরা তো দুজন মানে গানের সঙ্গে আমরা দুজন ওতপ্রোত জড়িত, কারণ আমার কোনো গানের ব্যাপার থাকলে আমরা দুজনে বসে ঠিকঠাক করি, ওরও কোনো গানের ব্যাপার থাকলে আমরা তখন তো, ও খুব রেকর্ডিং করছে, আমিও খুব রেকর্ডিং করছি, তা দুজনের ব্যাপারগুলো আমরা দুজনে একটু এদিক ওদিক হলে পরে আমরা দুজনকে দেখিয়েও দিয়েছি, বা ডুয়েট গানও গিয়েছি অনেক ছবিতে। তো এইগুলো আমাদের এখনো আছে। ও একটা কিছু অসুবিধে হলো, ও আমাকে হয়তো একটু দেখিয়ে দিল বা আমি একটু দেখিয়ে দিই, এই ব্যাপারটা ছিল বলেই বোধহয় আমাদের একসঙ্গে থাকার ব্যাপারটার মধ্যে কোনোদিন কোনো রকম অসুবিধে বা বাধা আসে। আর আসার দরকার নেই, না, সবসময় আর এমন আসবে না। থাকুন। আর এমনি আসবে জিজ্ঞেস না। করতে ইচ্ছে করছে, শিবাজি চট্টোপাধ্যায় বোধহয় আপনাকে একটু বেশি ভালোবাসেন আপনার থেকেও, কারণ আপনি আসার আগেও বারবার বলছে দেখো আমাকে কিন্তু কম, না, ওকে এটা একটু ওর বেশি এটা ওর করে, বড় কারণ বড়ি ও- আছে, ও অনেকটা, আমি আর কতটুকু বড় ও ভালোবাসেন ভাবে আর কি মানুষটা। এটা, কিন্তু আমি এটা ভাবি না, একসঙ্গে গান বাজনা করে এসেছি। না, সেটার কারণ হচ্ছে কি, ও খুব একটা মানে নিজেকে জাহির করতে ভালোবাসে না, পারেও না। একটু টিমিড টাইপের, কিন্তু ওর মানে উপস্থিতিটা খুব জানান দেয় অরুন্ধতী চৌধুরী উপস্থিত আছে। কিন্তু আমরা যেমন পাঁচজনের সঙ্গে মিশে গেলাম, ঢুকে গেলাম, বন্ধু, তো যে কোনো বয়সের মানুষের সঙ্গে একটা রিলেশন তৈরি হয়ে না, গেল। সে তো ভীষণ পারে। আজও প্রোগ্রাম করতে যায়, যখন প্রোগ্রাম করতে গিয়ে অডিয়েন্সের সঙ্গে ও এত সুন্দরভাবে Communicate করে। হ্যাঁ কমিউনিকেট করে, এত সুন্দর যে তখন সত্যি মনে হয় যে আমরা তো এইসব কিছু করতেই পারি না। তো সেই জন্যই আমি এই জন্য ওর হয় কি, আজকালকার দিনকাল পাল্টে গেছে, এখন ঢাক যদি না পেটানো হয় নিজের, আপনাদের ঢাক পেটানোর দরকার আছে আর? আমার দরকার নেই, বলছি কোনোদিন আমি ডাক পিটানোতে নেই। ঢাক না পেটালে বলবে ভুলে গেছে লোকে। যদিও এইগুলোতে আমরা বিশ্বাস করি না, না। এবং এতে আমরা নেই, একদম কোনোভাবেই নেই, আমাদের কোনো ইউটিউব চ্যানেল নেই, না, আমরা নিজেরা কোনো এইসবের গান মধ্যে post আমরা নেই। করি না। দুদিন বাদে সব। পুজো শুরু হবে, হুম। মাইকে টাইকে সব বাজবে যে গানগুলো, তাতে তো আপনারা অনেকটা জুড়ে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, এটাতে আমাদের আনন্দ বলুন, আমাদের পুজো আর মাইকে গান বাজে আর কই? বাজে কই, বড়টা তো সেই ওইখানেই দিন বেজেছে। চলে গেছে, সেদিন। যখন ভালোবাসা ছবি হিট হলো, আমি যত জায়গায় ঘুরেছি কলকাতা শহরে আশেপাশে, সমস্ত জায়গায় মাইকে ওই ছবির গানগুলো বেজেছে। হ্যাঁ, সমস্ত কলকাতা জুড়ে সারা বছর। আর এখন আমার তো আফসোস হয়, এখন যারা গান করছে তাদের কথা সত্যি ভাবলে তাই। দুঃখই হয় সত্যি তাই। যে গানগুলো মানে এইভাবে ছড়াতে পারলো না, জায়গা নেই, মানে বন্ধ হয়ে গেল। তাহলে তো কোথাও যাবেন সেতার বাজছে, কোথাও যাবেন সানাই বাজছে, সেই কোথাও যাবেন পুরোনো film গান song হয়তো বাজছে, বাজছে। এইসব হচ্ছে। কিন্তু আমাদের সময় অ্যাট্রাকশন ছিল পুজোর গান, নিজেরা নিজেদের গানগুলো শোনেন, ভালো হ্যাঁ। লাগে, একদম ভালো লাগে। ভালো লাগে না? না। কেন ভুল টুল কানে পড়ে নাকি কিছু? অসহ্য লাগে। আলো ছবির গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান খুব এখনো বেজেছে, হ্যাঁ খুব বেজেছে একটা সময়। দেখুন ভালো শ্রাবণের ধারার মতো গানটা, এই আলোর ছবি যবে আমি ব্যবহৃত হলো, তার আগে আপনার নিজস্ব ধারণা শুনেছিলেন কখনো এইভাবে? কেউ শোনে না। শোনেন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে, সবাই জানে গান, ঠিক। কিন্তু সেইভাবে অনুষ্ঠানে খুব একটা শুনতে পাবেন না, এটা কমার্শিয়াল। হুম, এই যে যখন পড়বেন আমার পায়ের চিহ্ন আলো ছবি, অনেক সব- বেশি পপুলার হয়ে গেল গানটা। এই যে অরুন্ধতী যে এই গান গাইলো, হুম এই গানগুলো যে একটা অন্য মাত্রা নিয়ে বেরিয়ে এলো, হুম। ছবির গান হলো। হুম। রবীন্দ্রনাথের তো গান বরাবরের
সকলেরই প্রিয়। আলাদা করে নতুন করে আবার একটা উদ্দীপনা জাগলো। এই ক্রেডিটটা কোথায় সেইভাবে পেলো? আমার কোনো দরকার নেই ক্রেডিটের। আমি গান গেয়েছি, লোকের ভালো লেগেছে, ওদের ভেতরে আছে ওইটা, এটাই আমি তৃপ্ত। কাগজে সমস্ত প্রশংসা হলো, গানে সব হলো, আর্টিস্টের নামই দিল না। গানটা যে গাইলো আসল, তার কত নাম নেই। আমি সব কটা পেপার আমার কাছে আছে। কেন আপনি কি একটু বেশি ওই অত যোগাযোগ টোগাযোগ পারলাম না বাবু, নিজের গানটা গেয়ে গেলাম, এবার বাড়িতে? আমি ওগুলোর মধ্যে নেই। অ্যাকচুয়ালি আমার গান ভালো লাগলে অটোমেটিক্যালি সকলের মন থেকে বেরিয়ে আসবে। আমি জোর করে কারোর মনের মধ্যে তো প্রবেশ করতে পারি না, জোর করে আপনা হতেই আসবে, সেটাতেই আমার আনন্দ। মহুয়া রায়চৌধুরীর কথা বলবো একটু। আপনি যেমন সুচিত্রা সেনের লিপে গান গাইলেন, হ্যাঁ। তারপরে একটা সময় হয়ে গেল যে মহুয়া রায়চৌধুরী মানে যেন আপনার কণ্ঠ আর ওনার একটা সময় সেটা হয়েছিল সত্যি, এবং ওর সঙ্গে আমার একটা বেশ সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছিল। মানে সব ছবিতেই ও লিপে আমার গান থাকতো। বেহুলা লক্ষিন্দরে তো অনেকগুলো গান ছিল। তো এই করে করে সবাই বলতো যে মহুয়ার, তখন মহুয়ার খুব নাম ডাম করেছে, এবং সবাই বলতো যে মহুয়ার লিপি অরুন্ধতির গানই খুব ভালো লাগে। তো সেই জন্য অনেকে ছবিতে মানে এই জুটিটাকে রেখেওছে, বহু গানে আমি গিয়েছি, ও লিপ দিয়েছে। তো আমার খুব ভালোই লাগতো, কারণ একজনের সঙ্গে একটু ম্যাচিং হলে পরে ভালো লাগে ব্যাপারটা। তারপরে মুনমুনও গিয়েছে, অনেক ছবিতে মুনমুন আমার গান গেয়েছে। বাইরে এই সম্পর্কগুলো কেমন ছিল মহুয়া রায়চৌধুরীর সঙ্গে আপনার না, সম্পর্ক? মহুয়ার সঙ্গে আমার তো স্টুডিওতে দেখা টেকা হতো, খুবই ভালো সম্পর্ক ছিল। মুনমুনের সঙ্গে আমার খুব একটা দেখার সঙ্গে তো একটা পরিচিতি তো ছিল নিশ্চয়ই। আমার মাঝখানে বেশ কয়েকটা ছবিতেও আমার গান। আমরা পুরুষ শিল্পী বোম্বের অনেক, মোহাম্মদ রফিকে অনেকবার বা বিভিন্ন গায়কদের বলতে শুনেছি, অমুক নায়ক আমি এভাবে গানটা গাইব, তাদের আচরণ সবকিছু বদলে যেত। মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে আপনাদেরও কি এমন হয়? মানে সুচিত্রা সেন হলে একরকম, মহুয়া রায়চৌধুরী হলে একরকম, মুনমুন সেন হলে একরকম? না, এটা নির্ভর করছে যে অভিনয় করছে তার উপর। আমার তো গলা পাল্টাবে না, সে অভিনয়টা পাল্টাতে পারে, কিন্তু আমি তো আর গলা চেঞ্জ করতে পারবো না। আমার যে গায়কটা, সেটাকে ওকে নিতে হবে, এবং সেটা মানে মহুয়ার ইয়েতে খুব ম্যাচ করে গেছিল ব্যাপারটা। মহুয়া থাকলে হয়তো আরো অনেক ছবি হতো। খুব ভালো হ্যাঁ, প্রশ্ন। খুব ভালো প্রশ্ন। এইখানে বম্বের সঙ্গে আমাদের তফাৎ। বম্বেটা হচ্ছে ফুল প্রফেশনাল জায়গা, একদম, এবং সেটা একটা শিল্প ইন্ডাস্ট্রি। ফিল্মটাকে ওরা ইন্ডাস্ট্রি হিসেবেই দেখে। আমাদের এখানটা হচ্ছে মানে অ্যামেচার। সত্যি তাই। এই যে ভাবনাটা আপনি যেটা বললেন, যে মোহাম্মদ রফি শাম্মী কাপুরের জন্য একভাবে গাইছেন, মোহাম্মদ রফি রাজেশ খান্নার জন্য একরকম গাইছেন, তিনি আবার রাজেন্দ্র কুমারের জন্য একরকম গাইছেন। হ্যাঁ, যদিও মুকেশ সাহেব তার কন্ট্রোল খুব একটা পরিবর্তন, টিপিক্যাল একটা ভয়েস ছিল। অনলি মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর, এই দুজনের সাংঘাতিক ক্ষমতা ছিল নিজেদের ভয়েস কন্ট্রোলটাকে এমন করতো যে সেই ম্যাচ করে। এটা কিন্তু বোম্বের ডিরেক্টর, প্রডিউসার সবাই ওইদিকে ভীষণ নজর এবং হিরোতে শাম্মী কাপুর তো আপনারা বহুবার দেখেছেন ইন্টারভিউতে আরডি বর্মনের, যে হিরোরা রীতিমতো প্রডিউসারকে, ডিরেক্টরকে বলতো কে গাইছে, ও হলে হবে না, এই মিউজিক ডাইরেক্টর, এই গায়ক আমার চাই, হিরো বলছে। আপনার মুখ থেকে রাহুল দেব বর্মন এলো, আরডি বর্মন এলো, 1942 লাভ স্টোরি। একটা কথা বলছি, এই যে ও গানের গলার কথা বলছি, ম্যাচ করানো, ওরও গানের সময় কিন্তু একটা ম্যাচ করানোর ব্যাপার ছিল। জ্যাকি শ্রফ, ঠিক, জ্যাকি শ্রফের লিপে তো ওর ইয়েতে ছিল, তার গলাটা ম্যাচ করানোর একটা ব্যাপার, বিরাট ব্যাপার ছিল। কিন্তু দেখা গেছে যে ওর গলার সঙ্গে গলাটা ম্যাচ করেই গেছে, কোনো অসুবিধা, শুনতে কোনো অসুবিধা। হিরো কনফার্ম করবে। হ্যাঁ, জ্যাকি শ্রফ তো আমার গান শুনতে যেদিন স্টুডিওতে এসে বলতে, তখন আমি স্টুডিওতে উপস্থিত, এবং আমি যে সময় গানটা করেছি আরডি বর্মনের, সেটা হচ্ছে যে তখন বিদু বিনোদ চোপড়া খুব বেশি ছবি করে না,
অল্প ছবি করেছি। আর এই যে বনসালি, তিনি স্ক্রিপ্ট লিখছেন এই ছবি। বনসালি ঠিক তখন ওর অ্যাসিস্ট্যান্ট, ঠিক। সেই বনসালি আমাকে নিয়ে বসাচ্ছে, তাদের করছে, চা খাওয়াচ্ছে, মানে উনি আমাকে দেখভাল করছেন। সেই পিরিয়ডে আমি বলছি থাকি সব এসে স্টুডিওতে গাড়ির মধ্যে বসে শুনছে আমাকে বিধু বিনোদ চৌধুরী বলতে গানা শুন রা হ্যায়। আর দেখি সব আমার সঙ্গে আলাপ হয়নি, আমার ডিস্টার্ব করার কোনো প্রশ্নই নেই। মানে উনি রিজেক্ট করতে পারতেন, উনি কিন্তু বলতেন যে না ইন্টারভিউ। ওরা কত সিরিয়াস না, গান একটা গাইবে, ওর লিপে ম্যাচ করবে কিনা সেটা ও দেখতে এসেছে। বারবার বলি আমি সবাইকে, সত্যি এগুলো কিন্তু বম্বেতে যদি একটা আধখানা কাজও কেউ করতে পারে, সত্যি তাই, জীবনের অনেক কিছু সঞ্চয় করতে পারবে, জানতে পারবে হোয়াট ইজ হোয়াট, কাকে বলে ইন্ডাস্ট্রি, কাকে বলে প্রফেশনালিজম। সত্যি তাই। হ্যাঁ, বম্বেতে আজকে বাজার যদি চলে যায় কেউ ফিরেও থাকবে, এত কঠিন জায়গা একটা, এত কঠিন। এই কঠিন জায়গা আমাদের বেঙ্গল নয়, কিন্তু বেঙ্গলের একটা সফটনেস আছে চিরদিন। হ্যাঁ, সেই আমাদের যদি 50 বছর আগে কোনো গায়ক গাইতে পারছে না, বৃদ্ধ হয়ে গেছে, তার সম্মান কিন্তু এখানকার মানুষ পরিপূর্ণভাবে দেবে। নিশ্চয়ই পরিপূর্ণভাবে দেবে। বম্বেতে যেটা দেবে না, ওখানে কোনো ঘমা কিনা নেই, বম্বেতে এসব নেই। আমার তোমাকে হবে না, না। হ্যাঁ হবে না। তোমাকে দরকার যখন নেই, তুমি আর আমার কেউ নও। এই হচ্ছে কথা। গানটার কথা হলো, 4 লাইন বা 2 লাইন শোনাবেন দর্শকদের? গানটা নিশ্চয় শোনাবো, কিন্তু এই গানটা হলো কিন্তু অনুভূতির জন্য আর হেমন্ত স্যার। এখানে আমার ক্রেডিট কম। না না, তোমার গান পছন্দ না হলে কি আর না, সেটা হতো? না। আমি গান করতে গেছি সেই সময়, উপলক্ষটা ধরতে হবে তো। রেকর্ডিং করতে গেছি। অ্যাকচুয়ালি আমার ব্যাড লাক এই অর্থে যে রাহুল দেববর্মন কিন্তু আমরা এক দেশের মানুষ, হ্যাঁ, ত্রিপুরা। সবই তো ত্রিপুরা। আচ্ছা, সেটা কিন্তু আমার থেকে উনি বেশি করে মনে রেখেছিলেন, কারণ আমি ওই HMV থেকে পুজোর সংখ্যার কিছু গান গাওয়ার জন্য বম্বেতে গেছিলাম স্টুডিওতে, মধুধ্বনি বলে স্টুডিওতে। তো তখন উনি ওনার যে অ্যারেঞ্জার ছিলেন আর কি। এক সেকেন্ড, এখানে একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ। যে আমি তো নর্থ কলকাতায় আমার জন্ম, মোহনবাগান লেনে, আর তার পাশের পাড়ে হচ্ছে শিকদার পাড়া। হ্যাঁ, তো পাড়াতু তো দাদা মানে বাবলুদা, যার কথা বলবে এখনই, আমাদের শিকদার বাগানে বাবলুদা থাকতো। বাসুদা যিনি মানে পঞ্চমদা SD বর্মনের সব আর কি, তার ভাইপো হচ্ছে বাবলুদা। তো আমার পাশে পাড়ার লোক, আমি মোহনবাগান লেন, উনি শিকদার পাড়া, সুতরাং পাড়াতু তো দাদা। আগেও বাবলুদার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এখানে কলকাতায়। তারপরে অরুন্ধতী বলছে, যেটা বলল। হ্যাঁ, না সংক্ষেপেই বলি ব্যাপারটা। আমি তখন গান করতে গেছি মধুধ্বনি স্টুডিওতে, গান করছি, আর বাবলুদার মুখেই শুনেছেন উনি যে আমি এসছি এটা। উনি তখন বাবলুদাকে বলেছেন যে অরুন্ধতীকে বলো আমি স্টুডিওতে যাব। তো এসে আমাকে বলছে পঞ্চমদা নিজের মুখে বলেছে স্টুডিওতে আসবে। আমি তো প্রথম কথা খুবই অবাক হয়ে গেছি, আর দেখি উনি আসেন কিনা বলেছে। একেবারে ডট 12টা বাজে উনি চলে এসে বলছে পঞ্চমদা এসে গেছে। তা কাউকে ডিস্টার্ব করো না, আমি একদম পেছনে বসছি, অরুন্ধতীর গান হবে, আমি ওর সঙ্গে কথা। মানে মানুষটা আমার সঙ্গে কোথায় আমি যাব পরিচিত হওয়ার জন্যে, উনি আমার সঙ্গে আলাপ করার জন্য, এটা বললে লোকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার তখন চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল যে মানুষটা আমার জন্যে কি, আমার দেশের লোক, আমরা ত্রিপুরার মানুষ। সেই জন্যে উনি এসছেন, আমার গান শুনেছেন বসে, তারপরে উঠে এসে আমাকে বললেন যে আমরা এক দেয়, সবাইকে বললে শোনো আমরা কিন্তু এক দেশের মানুষ। আর অ্যাকচুয়ালি দেশের প্রতি ওনার এটা খুব ভেতরে খুব ছিল টানটা। তারপরে অরুন্ধতী আমি একই দেশের মানুষ বলে সবাইকে বললেন। সবাই তখন মনোহরিদের থেকে আরম্ভ করে সবাই, যত তাবর মিউজিশিয়ান সবাই ছিল এই আমার স্টুডিওতে, বাজিয়েছেন ওনারা। তা উনি বললেন, তখন আমার বললেন শোনো তুমি কালকে আমার বাড়িতে আসবে। আমাকে বললেন তোমার ছেলে শিবাজি সবাইকে নিয়ে আমার এখানে আসবে। আমি তো মানে ঘাবড়ে গেছি, উনি আমাকে যেতে বলেছেন, আমি তো যাবো কি যাবো না। তারপরে বাবলুদা বললো যে এটা না, যদি তুমি যাও তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখবো না, এরকম করে আমাদের কথাবার্তা হচ্ছিল আর কি। নিশ্চয়ই যাব।
মানে কি যে অভ্যর্থনা আমি পেয়েছি ওনাকে, উনি অপেক্ষা করে বসে আছেন আমি কখন যাব। দরজাটা যে খুলেছি সে বলছে আপনারা তো কলকাতা থেকে এসেছেন না? বললাম তুমি কি করে জানলে? বলে, দাদা তো বসে আছে তখন থেকে, আসবে তোমরা। গিয়ে দেখি গানের ঘরে, ওনার গানের ঘরটা তো দারুণ একেবারে, বসে আছেন। আমি গেলাম, আমার ছেলে তখন খুব ছোট, আমার ছেলেকে কোলে নিয়ে খুব আদর টাদর করলেন, আমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করলেন, করে টোরে তারপরে আমরা ওখান থেকে, মানে আমি ভাবতে পারি না যে ওনার কাছ থেকে আমি এই ধরনের অভ্যর্থনা পাবো আর কি। তা যাই হোক, সেই অর্থে আমরা ভীষণভাবে তৃপ্ত। মানে ব্যাড লাক যেটা বললো সেটা হচ্ছে যদি পঞ্চমদা বেঁচে থাকতো তাহলে, মানে পঞ্চমদা নিজেই বলেছিলেন আর কি যে আমরা কাজ করবো একসঙ্গে। মানে আমার তখন পুজো সংখ্যায় ওনাকে নিয়ে কাজ করার ইচ্ছেটা আর হলো না। এটা একটাই, যাই হোক, মানুষটা থাকলে আমার কাজটা না হলেও আমার কিছু এসে যেত না। মানুষটা থাকলে ওনার যে ব্যাপারটা, লাস্ট ছবির যে একটা ইয়ে, সেটাও তো উনি দেখে যেতে পারেননি। আর ওনার যে আমাদের প্রতি যে কি ভালোবাসা একটা ছিল, হয়তো কেউ বিশ্বাস করবে না লোকে, হয়তো সেরকম। কিন্তু আমি বলছি, আমার অত দেখে দেখে কথা বলার ব্যাপার নেই। অ্যাকচুয়ালি আমারও ওনার প্রতি একটা সাংঘাতিক ব্যাপার ছিল, জানি না, হয়তো দেশের লোক বলেই হতে পারে। তা এত ভালোবাসা একটা জন্মে গেছিল, ওনার সঙ্গে কত গল্প করেছি আমরা। সবচেয়ে মজা কি জানেন? সবচেয়ে মজা হচ্ছে পুজোর সময়, ওই গানের সময়, পুজোর সময়টা ছিল, ও গানের সময় ওকে বাড়িতে বসিয়ে, আজকে মানে পঞ্চমদার সম্পর্কে এটা বলতে আমার বুকটা ফুলে যাচ্ছে এই জন্যে যে ওকে বাড়িতে বসিয়ে বলে, শিবাজি তুমি একটু বসো, আমি আসছি। বলে ওনার বাড়ি থেকে উনি তো খাড়েই থাকতেন, মার্কেট খুবই কাছে। মার্কেটে গিয়ে উনি আমার জন্য শাড়ি কিনে এনেছে, সেই শাড়ি ওর সামনে বসে প্যাক করেছে, করে সেই আমাকে একটা লিখেছে যে পুজোর সময় এই শাড়িটা যেন আমি পরি। মানে আমি পেয়ে তো কেঁদেই ফেলেছি যে কেন আমাকে এরম ভাবে উনি শাড়ি দিয়ে এত ইয়ে করতে যাবেন, তুমি কিন্তু শাড়িটা পরো। মানে পরো কি, আমি মাথায় করে রেখে দেবো পরার থেকেও। তো বলে না, তুমি এটা পরবে, আমি নিজে পছন্দ করে কিনে, নিজে গিয়ে পছন্দ করে কিনে এনে ওর হাতে দিয়ে বললো এটা অরুন্ধতিকে দেবে। আমার বৌমা বলে কখনো কখনো এইরকম বলতো আর কি, তা ওকে দেবে, ও যেন পরে। যে এই লোকটার কাছ থেকে যে পরে আরো অনেক কিছু পেতাম না, সেটা তো কোনোদিনই হয় না। কারণ উনি বলেই ছিলেন তোমার সঙ্গে আমার কাজ করার ইচ্ছে ভীষণভাবে আছে, আর আমি কাজ করতাম। তার পরের বছরে হয়তো ঝাঁপিয়ে পড়তাম পুজোর গানের জন্য, কিন্তু হলো না। পরের প্রসঙ্গে আসবো, গল্পগুলো জানা হলো, যদি দু লাইন গিয়ে দিচ্ছি আমি। ঠিক। এটা হচ্ছে মানে তো পরীক্ষা দিতে হয়, তো গানটা নিয়ে যখন প্রথম গেলাম ওখানে সব বসে আছে, দিদি বিনোদ চোপড়া, জাভেদ আখতার, পঞ্চমদা হারমোনিয়াম, কুটুমদা ছিল হেমন্তদার মানে মেয়ের যে হাজবেন্ড, তার দাদা গৌতম, ওর ভাই আমরা বসে আছে। আগে পঞ্চমদা আমাকে গানটা শিখিয়ে দিয়েছে আগের দিন, এবার বলো গাও, মাইক্রোফোন দিয়ে দিয়েছে। ये सफर बहुत है कठिन मगर न उदास हो मेरे हम सफर, ये सफर बहुत है कठिन मगर न उदास हो मेरे हम सफर। গানটা গিয়েছি অনুষ্ঠান। এইবারে জাভেদ আখতারজি বলছেন যে এই গানের কাছ আগে আমরা একটু শায়রি দেখব, शायरी के बाद गाना है। এইটা যখন বলেছে না, তখন আমি একটু নিশ্চিন্ত হলাম যে গানটা শুনে ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এইটা যদি ভালো না লাগতো, ওই শায়রি যোগ করার কথা ওরা বলতোই না। ঠিক, গানটা শুনে তখন ওই জাভেদ আখতারজি বলে একটা জাভেদের শায়রি দিচ্ছি, এটা শুরু করে সামনে দুজনের কখনো এরকম মনে আসেনি যে পাকাপাকি ভাবে এবার তো বাংলা তো জয় করা হয়ে গেছে, আপনি যা করেছেন বাংলা গানে, একটা মানুষ একটু খাবার দাবারের সংস্থান করে নিলে
কাজকর্ম থাকবে না, সারাদিন ধরে শুধু আপনার গান শুনে যাবে, বহুদিন চলে প্রচুর, যাবে, আর কিছু প্রচুর। লাগবে না। রবি ঠাকুরের গান তো আমি প্রচুর ঠিক, আপনি যে পরিমাণে গেয়েছেন তাতে মনে হয়নি পাকাপাকি ভাবে এবার একটু বোম্বেতে গিয়ে থাকি, না একটু ওই গান গাই? না কোনোদিন হয় এটার প্রিপারেশন থাকে ছোট থেকে, যখন গান বাজনা শুরু করছি। এটা কেন, ল্যাঙ্গুয়েজ প্রবলেম বা অন্য না, কিছু? আমার তো কোনো সেটাই ল্যাঙ্গুয়েজ ছিল। প্রবলেম আপনার তো ছিল নেই। না। সে মানে কি তখন বোম্বে থেকে যা চলছে ওখানে, সেখানে বোম্বেতে চান্স পাওয়ার মতো যোগ্যতা আছে কিনা আমার, সেটা নিয়ে আমার কনফিউশন ছিল। আমি যতটা তৈরি কিনা। কিন্তু বাংলা থেকেই তো সকলে গিয়ে গাইছিলেন হ্যাঁ। তখন। তখন সকলের একটা এরকম উৎসাহ ছিল যে বোম্বেতে, কিন্তু তখন যখন তারা গেছে, মান্না রায়, হেমন্ত দা, ঋষিকেশ মুখার্জি, শরীর চৌধুরী, যার কথা আপনি বলুন, তখন বাঙালিতে বোম্বে ভরা। হুম আর আমরা যখন যাচ্ছি বোম্বেতে, তখন বাঙালি নেই। হুম ওরা বাঙালিদের হেল্প পেয়েছে, হেমন্ত দা পেয়েছে শশধর মুখার্জির হুম হুম হ্যাঁ, ঋষিকেশ মুখার্জি, তারপরে সেই। গুলজার সাহেবকে তো হেমন্ত দাই বোম্বেতে নিয়ে গিয়ে ব্যবস্থা করেছে। এইবারে আপনি বলতে পারেন যে অরুন্ধতী কেন গেল, ও তো আরো আগে এসছে আমাদের এখানে। হুম। অরুন্ধতির ক্ষেত্রে একটা বড় সুযোগ এসেছিল, সেটা ও নিজেই বলুন, এটা ওর জীবনের একটা মানে হলে খুব বড় কাজ হতো একটা। সবসময় সবাই তো হয় না, ওটা বড় তোমার ওই রবীন্দ্রনাথ সঙ্গীতের যে ডুয়েট, যেটা প্রপোজাল এসেছিল রবীন্দ্রনাথের গানে। হ্যাঁ সেটা এসেছিল অবশ্যই, আর হয়নি, আর সেটা বলে আর কি হবে, যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ করার হ্যাঁ, বরং যা হয়েছে সেগুলো নিয়ে। না, আমার খুব দুঃখই হয়েছিল। আমি তখন কোম্পানির সঙ্গে জড়িত ছিলাম অ্যাকচুয়ালি, কিশোর কুমার এবং আমার যেটা পরবর্তীকালে আমি এবং হেমন্ত দা গিয়েছি, এবারও অবগুণ্ঠন করো বলে একটা হ্যাঁ এলপি বেরিয়েছিল, প্রচুর বিক্রি হয়েছিল ওই গান। ওইটা আগে করার কথা ছিল আমার কিশোর কুমারের সঙ্গে, আচ্ছা। তো সেটা সামাও এতে HMV থেকে তখন আমাকে ছাড়া হয়নি, কারণ ওদের তো একটা কন্ট্রাক্ট সই করার ব্যাপার ছিল তখন, ওটা অন্য কোম্পানি থেকে বেরো। অন্য কোম্পানি, হ্যাঁ বেরোনোর ব্যাপার ছিল। তো যেহেতু আমি কোম্পানির সঙ্গে জড়িত এবং তারা আমাকে ছাড়লো না, আমার একটা সুযোগ মানে এটা কনফার্ম ছিল আর কি, যার ফলে ডুয়েট এলপি পাওয়া হ্যাঁ। যাচ্ছে। যার ফলে কপালে না থাকলে দুঃখ করার তো কোনো কারণ নেই। এবং আমি তারপরে যাকে পেয়েছি উনি আমার গুরুদেব বলতে পারেন। হেমন্তদার সঙ্গে গাওয়ার সৌভাগ্যই বা কজনের বা হয়েছে। হেমন্তদার সঙ্গে গিয়েছি এবং সেই গান শুনিনি এমন কোনো লোক নেই। এবার অবগুণ্ঠন হলো এই এলপিটা, প্রচুর মানে এটা বোধহয় ওপরওয়ালারই ইচ্ছে ছিল যে না তোমার ওনার সঙ্গেই গাওয়া হবে এবং এবং এই গান সবাই খুব শুনবে। আমি যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমি দুঃখ করি না, কারণ কোনো মানে হয় না। যেটা কথা হলো যে ও বোম্বেতে কেন গেল না বলো। অ্যাকচুয়ালি আমি মানে আমার যে মানসিকতা সেটা নিয়ে আমার পক্ষে বোম্বেতে থাকা সম্ভব। আমি কথা শুনে যা বুঝছি আপনার বোধহয় খুব এটা করব ওটা করতে হবে এরকম ভাবনা ছিল না, আপনার কাজ এসে গেছে, আমার কাজ এসে গেছে, আমি গান গেয়ে গেছি এবং সেটা আমি সবসময় ভেবেছি ঈশ্বরের এই আমার উপরে এই আশীর্বাদ, আমাকে এই গান করতে হবে, আমি এই গান করে গেছি। এবং সত্যি কথা বলতে কি যা গানই করেছি সেই গান তো মানুষের কাছে পৌঁছেছে, তাতেই আমার অনেক পাওয়া হয়ে গেছে। আমার আর মানে কোনো আক্ষেপ নেই, না আমার কোনো আক্ষেপ নেই। এতটুকুই ওদের কাছে হয়তো যাওয়ার কথা ছিল না। আমি যেখানকার মেয়ে, ওখান থেকে এখানে আসা, এখানে এসে এখানের সঙ্গে একটা অ্যাডজাস্ট করা, এখানে পড়াশুনো করে যাই হোক আমার মার স্বপ্ন পূরণ করা, পাশ করে আমাকে বেরোতে হবে। আমি গান করতে করতে পরীক্ষাও দিয়েছি, পরীক্ষা দিতে দিতে আমি রেকর্ডিংও করেছি, পাশও করেছি এবং ভালোভাবেই মানে পাশ করেছি। তো কাজে এইটা একটা দিকে বলতে পারেন আমার অনেকটা তৃপ্তির জায়গা। এই গোটা জার্নিটা তো আপনিই সব থেকে ভালো দেখতে পারেন, যে ওই ছোট্ট মেয়েটা যে ওখানে বড় হচ্ছিল, যে বাংলা কথা বলতে পারতো না, ঠিক সে নেপালি ছাড়া কিছুই জানতো না, নেপালিদের মধ্যে সে বড় হয়েছে। আপনি গান গেয়েছেন এসো প্রাণ ভরিয়ে, হ্যাঁ প্রাণ ভরো, প্রাণ ভরো, বধূ কোন আলো লাগলো চোখে, চরণ ধরিতে। কে বলবে আপনি ছোটবেলায় বাংলাটা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই রাতে, মানে এত বড় আকাশটাকে এই দিন যেন প্রতিদিন, এটা কি আমার অনেকটা পাওয়া না? আমি মনে করি আমার অনেকটা পাওয়া। আমি মোটেই তার জন্য এতটুকু দুঃখিত নই বা আমার জীবন নিয়ে আমি এতটুকু কুণ্ঠিত নই যে আমি
আমার জীবনে যতটুকু দিয়েছি ততটা বোধহয় দেওয়ার কথা নয়, আমি তার থেকে বেশি হয়তো দিয়েছি। তো সেটা মানুষ হয়তো কতটা নিয়েছেন কতটা নেননি সেটা আমার দেখার কথা না। সমসাময়িক শিল্পীরা সেই সময় বাংলাতে আপনাদের সঙ্গে মহিলা কণ্ঠ আরো যারা, আচ্ছা এই সময় সম্পর্কগুলো কেমন হতো আপনাদের? আমি কিন্তু সবসময় মানে বরাবর এই জিনিসটা মানে সম্পর্ক, আমি যখন যেখানে আমার যার সঙ্গে পরিচয় হয়েছে আমি ভীষণভাবে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। আজও আমি আরতি দিই এখানে এলে পরে, হয়তো এখন ইদানিংকালে অতটা সময় টময় করে উঠতে পারি না বা উনিও ব্যস্ত থাকেন, কিন্তু সবসময় আমি শিবাজি একটা ফোন করে অন্তত কেমন আছেন কি ব্যাপার, উনি আফটারঅল উনি এখানকার শিল্পী হিসেবে আমাদের কাছে শ্রদ্ধেয় শিল্পী। তো সেই হিসেবে আমরা যতটুকু পারি, হয়তো যেতে পারি না, আমরাও সংসারের চাপে অনেক এতে জড়িত, কিন্তু খবরাখবর সব শিল্পীদের আমরা ভীষণ, শিবাজি তো ভীষণভাবে নেয়, প্রত্যেকের সঙ্গে ওর খুব মানে ভালো সম্পর্ক। আমি হয়তো অতটা কথা বলতে পারি না, কিন্তু আমি তো পাচ্ছি ওর কাছ থেকে সব খবর, কিন্তু ওর একটা ব্যাপার আছে, ও প্রত্যেকের সঙ্গে এই সব স্বভাবটা ওর আমার খুব ভালো লাগে। প্রত্যেকের সঙ্গে ছোট থেকে বড়, কি ছোট কি বড়, প্রত্যেকের সঙ্গে ভীষণ ভালো যোগাযোগ, এবং সেই সুবাদে আমার সঙ্গেও যোগাযোগ। একই সৌজন্য, ব্যবহার, ভালো লাগা উল্টো দিক থেকেও পান বাকিগুলো জায়গা থেকে? হ্যাঁ, সবার কাছ থেকেই পাই। এবং দেখুন, দিলে আপনি পাবেন, আপনি যদি না দিলেন তাহলে আপনি পাওয়ার আশা করবেন কি করে? কিন্তু আশা করে আমি দিই না, যেমন কথাবার্তা বলি, যেমন যোগাযোগ রাখার চেষ্টা করি, সেটা কোনো কিছু পাওয়ার জন্য বা ওনার কাছ থেকে কোনো রকম কিছু আশা নিশ্চয়ই না করি, কারণ ভালো মন্দ জিজ্ঞাসা করার অধিকার তো সকলেরই আছে। সেই হিসেবে আমরা মানে জিজ্ঞেস করি কেমন আছেন, কেমন চলছে। এটা খুবই, এই জায়গাটায় খুবই ছোট করে জিজ্ঞেস করব, কারণ এই মানুষগুলোকে নিয়ে কথা বললে আপনাদের পুরো দিন চলে যাবে, আর আমাদেরও শুনতে ইচ্ছে করবে। আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, মান্নাদের সঙ্গে কাজ করেছেন, শ্যামল মিত্রের সঙ্গে কাজ করেছেন, কার সঙ্গে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, অনিল চট্টোপাধ্যায়, প্রত্যেকটা মানুষের, সব শলী চৌধুরীর সঙ্গে করেছেন নিশ্চয়ই। ফাগুনকে ডাকলাম, শরীরের সঙ্গে তো মানে আমাদের সত্যি কথা বলছি একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। মানে আমরা শিবাজি পান খায়, শিবাজির পান খাওয়া দেখে আমি আগে একদম পান খেতাম না, আমারও খুব ইচ্ছে হলো পান খাওয়ার, আমাদের পান খাওয়া দেখে সলিলদার খুব ইচ্ছে হলো পান খাওয়ার। আমরা যখনই যেতাম, কিরে আমার জন্য পান আনিসনি, ওরকম পানটা ধরালো কি। পরে অবশ্য সলিলদা পান ছেড়ে দিয়েছিল, খাই না, কিন্তু একটা টাইমে খুব মজা করে খেতেন পান। আর না, শরীরের সঙ্গে আমরা ভীষণ। ফাগুনকে ডাকলাম একটু, দুলাই যদি মন চায়। ফাগুনকে ডাকলাম, ফাগুন বলল আসছি, আমি বসন্তে বসন্তে শুধু নয়ন জলে ভাসছি, ফাগুনকে ডাকলাম, ফাগুন বলল আসছি। তো প্রচুর গান গেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য যে আমি সলিলদার সঙ্গে প্রচুর গান গেয়েছি, এবং আমি যেহেতু ফোক গান গাইতে ভালোবাসি এবং গেয়েছি, উনি আমাকে অনেক গান সুর করেছেন। শুনেছি আপনারই মুখে যে আপনি বোধহয় একটি শো করছিলেন নেতাজি ইন্ডোরে, শলী চৌধুরী আপনার গান শুনে, গান কি করে গাইলাম প্রথম, ওনার গান তো গাওয়া চারটিখানি কথা নয়। সেই সময় HMB-তে একটা প্রোগ্রাম হয়েছিল, তো সমস্ত শিল্পীদের, বড় বড় শিল্পীদের গান নিয়ে আমি লতাজির দুটো গান সলিলদারের সুরে আমি গিয়েছিলাম। লতাজি এই গান দুটো কন্ডাক্ট করছিলেন আমাদের সলিলদা স্টেজে, আর ইন্ডোর স্টেডিয়াম এবারে কানায় কানায় ভরা। তো তখন গান করতে করতে ওনার এত মানে ভালো লেগেছিল, আমি কোন গানটা গেয়েছিলাম, অতি নয়ন পাখি আমার রে, এই গানটা গিয়েছিলাম। এত উনি মানে ভীষণ এক্সাইটেড হয়ে গেলেন যে আমাকে বারবার এসে গেলে বলছেন যে রিপিট করো রিপিট করো রিপিট করো। তো আমিও রিপিট করি, আমিও খুব মজা পেয়ে গেলাম, রিপিট করে করে খুব গান হলো, এবং প্রচণ্ডভাবে সব শ্রোতা বন্ধুরা মানে ভালো লাগারিয়ে জানালো তারা, আর তালি দিয়ে। আর সলিলদা খুব মানে প্লিজড আর কি, অসম্ভব খুশি হয়ে গেলেন। তখন উনি মাইকটা হাতে নিয়ে বলেই ফেললেন যে এরকম আসছে পুজোর সময়, আপনারা
আমি অরুন্ধতির জন্য গান শুরু করব, মানে এত উনি উত্তেজিত হয়ে পড়েছিলেন, উনি বলেই ফেললেন নিজের মুখে যে আমি আপনাদের অরুন্ধতিকে সুর দেব এবং অরুন্ধতি গাইবে আমার সুরে গান, আপনাদের উপহার দেওয়া হবে। আর তো খুব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাইভ অনুষ্ঠান চলছে, সলিল চৌধুরী নিজে বলছেন হ্যাঁ যে আমার গান উনি করবেন পুজোর খুব কাছেই ছিল তখন। বাস হয়ে গেল। কে যাবি আয় লতা মঙ্গেশকরও গিয়েছেন। হ্যাঁ, এটা আমি গিয়েছিলাম এই জন্য, এটা সলিলদার রিকোয়েস্টে আমি গিয়েছিলাম, কারণ এই গানটা আর গাইবার মতো ইয়ে ছিল না, কারণ এটা ছিল তখন ওইটা কি আমরা যে বলে 78 ইয়েতে ছিল আরপিএম রেকর্ডে, কারণ ওইটার থেকে তো গান আর ইয়ে করে আসবে না নতুন করে, ক্যাসেটে তো নানা রকম ভাবে ইয়ে করা যায়, তখন ক্যাসেট আসেনি, তো বলে এই গানটা আর নতুন করে ইয়ে করা হবে না। তো আমার খুব প্রিয় গান ছিল। তা আমি যখন প্রথম দিন সলিলদাকে গান শোনাতে যাই, মানে গান শোনেন আর কি উনি, আমার এই গানটা শুনেছিলেন এবং আমি গিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তা বলছি তোমার এই গানটা, তুমি এই গানটা করো, আমার ইচ্ছে এই গানটা থাকুক, তো ওইটা তো আর রেকর্ড হবে না, ওইটা তো রইলো যে ইয়েতে, তুমি এই গানটা করো। তখন ইপি এসে গেছে, যত কঠিন তত সুন্দর শুনতে। তো সলিলদার রিকোয়েস্টে আমি এই গানটা গিয়েছি এবং আমারও খুব ইচ্ছে ছিল যদি আমার এই গানটা থাকে। যেমন আমি পরবর্তীকালে মন মাতাল সাত সকাল গিয়েছিলাম, হ্যাঁ মানে অনেকগুলো যেগুলো মুকেশ গাইছেন আপনার ফাগুনটাকে, যেহেতু এটার কারণ আছে, এটা আমি ঝট করে গেয়ে ফেলিনি গানটা। এই যখন গানটা গাইতে যাই তখন আরেকজন শিল্পীর গান আমাকে দিয়ে গাওয়াতে চেয়েছিলেন, তখন উনি বেঁচে পুরো দমে গান করেন, তো আমি তখন ওটাকে থামিয়ে দিয়েছিলাম, বাধা দিয়েছিলাম। আমি তখন আর সলিলার কথাও চিন্তা করিনি যে উনি কি মানে বলবেন আমাকে। এটা আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয়েছে যে এই গানটা আমার গাওয়া উচিত না, কারণ উনি এখনো ওই গানটা গিয়ে লোকের মন জয় করছেন, আমি আবার ওর মধ্যে গিয়ে পাতবো কেন। তখন আমি বলেছিলাম এই গানটা আমি গাইবো না। তখন উনি আমার কাছে জানতে চেয়েছেন কেন তুমি গাইবে না, এরকম তো অনেক গান গাইবো না, এই কারণে উনি এখনো জীবিত, আপনার গান হিট লিস্টের মধ্যে এই গানটা ওনারও, তো কাজে উনি একটা অনুষ্ঠানে গেলেন, আমিও গেলাম, সেখানে আমারও এই গানটা গাইতে ইচ্ছে করবে, ওনারও গাইতে ইচ্ছে, তখন কি হবে। তো এইসব ভেবে আমি বলেছি যে গান স্টপ করো, আমি এই গান গাইবো না, দাদা আসুক, এলে দাদার সঙ্গে কথা বলে আমি এটা ঠিক করবো। তখন দাদা এলেন, এসে তখন আমি বললাম আমার যুক্তিটা, উনি খুব ভালোভাবেই নিলেন, তুমি ঠিক বলেছো, এটা তো সত্যি কথা, এটা ভাবিনি। যাই হোক, এটা আমার সৌভাগ্য যে উনি এটা বুঝেছিলেন। এবং তারপরে আমি বললাম যিনি নেই তার গান আমি গাইতে পারি, কারণ সে তো আর গানটা গাইবে না বা তার গান বলে আর দাবি করতে পারবে না। তখন ওই মুকেশজির গান আমি প্রথম গাইলাম সলিলদার ইয়েতে, মন মাতাল সাত সকাল। ওই এইগুলো ডাকলাম, তার হিন্দিটাও তো মুকেশ গেয়েছেন। না মুকেশ গেছেন। তো কিশোরদা গেছে, সেটা না, কথা হচ্ছে যে এই যুক্তিগুলো আমার মানে নিজের মনের যুক্তি। আজকে আমার জীবদ্দশা, আমার কেউ যদি গানটা গায়, রেকর্ড করে, তখন আমার একটু হলেও তো ইয়ে হবে যে আমার গানটা আমি এত সবার সামনে গিয়ে গাইছি, এখন সেও গাইবে, এই জিনিসটা ভেবেই আমি না করে, এবং সেটা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন সলিলদা যে এইরকম মানসিকতা নিয়ে আমি গানটা না করেছি। এই প্রশ্ন করার মানে হয় না, যদি ভুল করে ফেলি মার্জনা করবেন আমায়। সলিল চৌধুরীর সঙ্গে কাজ করেছেন, মানে ওনার সুরে গান গেয়েছেন, সুধীন দাশগুপ্তের সুরে, ভুল বললে মার্জনা করবেন এবং প্রশ্ন করা উচিত না। বেছে নিতে হলে দুজনের একটি কাজই করতে পারবেন, ডেট নেই আপনার কাছে, দুজনই এসে প্রস্তাব দিয়েছে অরুন্ধতী আমার এই গানটা গিয়ে দাও, সলিল চৌধুরী সুধীন দাশগুপ্ত, কারটা গাইবেন প্রেফারেন্স? না, এখানে আমাকে ঠিক করে নিতে হবে, একই দিনে যদি গান গাওয়ার ব্যাপার হয় তাহলে দিনটা তো অনেক বড়, তাই তো? এই দিনের মধ্যে হাফ ডে ওনাকে দেব, হাফ ডে ওনাকে দেব, আমি গান দুজনেরই গাইব, কারণ কাউকে ফেলে আমি কাউকে নিরাশ করতে পারবো না, কারণ দুজনেই ওনাদের জায়গায় মহান। হ্যাঁ, এবং দুজনের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, সুধীনদা তো মানে আমাকে এমনও করেছেন, আর যেহেতু আমি নেপালি ভাষা জানি, সুধীনদাও তো বর্ণেন বটা দার্জিলিং এ, এবার আমার মুখে এটা ছোট্ট করে বলি, আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়, তা না হলে মজা লাগে না। আসলে ওনার বাড়িতে আমি যেতাম,
গান তুলতে রেকর্ডিংয়ের সময় গেছি। তো ওনার বাহাদুর এসছে চা দিতে, বাহাদুর চা এলে বলেছে বাহাদুর চা দিতে এসছে। বাহাদুর নাম শুনি আমার মনে হয়েছে নিশ্চয়ই নেপালি। তখন আমি নেপালিতে ওকে জিজ্ঞেস করেছি, কি নেপালি হ? তা বলে যে হ্যাঁ ম নেপালি ছো। আরে তুমি কি কি বললে ওকে, কি বললে? আমি বললাম যে তুমি নেপালি কিনা জিজ্ঞেস করলাম, কেন কি হয়েছে? তুমি নেপালি জানো? বনোস না? তো বলছে আর তো সুদিনদা শুরু হলো। সুদিনদাও তো নেপালি ভীষণ গড়গড়ে নেপালি বলেন, কারণ উনি তো দার্জিলিং এ বলেন বটা। তো বলছে আমরা আর বাংলা কথা বলবো না। ভালো হয়েছে, আমিও নেপালি কথা বহুদিন বলি না, আমিও বলি না। এই বাহাদুরের সঙ্গে কথা বলতে গিয়ে উনি জেনে নিলেন। এবারে স্টুডিওতে যাচ্ছি রেকর্ডিং এর সময়, উনি বুথ থেকে আমাকে, আমি বুথে, উনি এর থেকে রেকর্ডিং এর থেকে নেপালিতে বলে যাচ্ছে আর মিউজিশিয়ানরা সবাই খেপে যেত। এই আপনারা কি আরম্ভ করেছেন বলুন তো আপনাদের কথা। এই যেমন নেপালি কথা নিয়ে আমাদের খুব, তারপরে তো আর আমরা বাংলা কথা বলি না। সুদিনদার আমি আর বাংলা কথা বলি না। এবারে সুদিনদার ভাই পলুদা, উনি ওনার সুরেও আমি অনেক গান গেয়েছি, এবং পলুদা তখন খুব নেপালিতে অ্যারেঞ্জমেন্ট করতেন ফিল্মে। এত নেপালি কথা হচ্ছে, 2 লাইন শোনাবেন না একটা নেপালি গান? বলছি তো তখন সুদিনদা পুলুদাকে বললেন যে অরুণ তুই খুব ভালো নেপালি বলতে পারে, তুই নেপালি গান ওকে করাচ্ছিস না? তো বললাম আমি তো জানি না ও নেপালি বলতে অভ্যাস। যেই বলার অমনি কাজ। তারপরে 2 দিন পরেই পুলুদা ফোন করলো, আমার নেপালি একটা ছবি এসছে, তুমি গান করবে। আমি বললাম খুব ভালো, আমি তো খুব আনন্দের সঙ্গে গাইবো। তো ওখানে একটা গান ছিল, এই কি বলে গানটা, ये आकाश धरती बादल बस्ती मेरो हो, यहाँ को परखा पसीना पानी सब मेरो हो, सब मेरो हो। ये आकाश धरती बादल बस्ती मेरो हो। এরকম গান, একটা খুব মিষ্টি গানের। তো নেপালিতেও গান আমার গাওয়া হয়ে গেল, আমার ইচ্ছে পূরণ হলো। আমার শখ ছিল যে নেপালি ছবিতে গান গাইবা, বেশ কয়েকটা ছবিতেই আমি গান গেয়েছিলাম। তো যেহেতু ছোটবেলা থেকে নেপালি ভাষাটা আমার খুব রক্ত ছিল, তো মনে মনে একটা ইচ্ছেও ছিল, তো ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তো ওপরওয়ালা মোটামুটি সব ইচ্ছেই পূরণ করেছেন আমার। আর কোনো রকমের দুঃখ বা কোনো রকমের কোনো চাহিদা নেই যে এটা পেতে হবে। আমি তো সত্যি কথা বলছি, যে সমস্ত সুরকার গীতিকার দের পেয়েছি, তারা আজ হয়তো অনেকেই নেই। তাদের সঙ্গে কাজ করে আমি ধন্য হয়েছি, সত্যি কথা বলছি। এবং তারা আমার গান সুর করেছেন, আমি গেয়েছি, এটাই আমার কাছে পরম পাওয়া, পরম পাওয়া। তার মধ্যে হেমন্ত দত্ত একেবারে বাবা স্থানীয়। হেমন্ত দাকে আমরা দুজনই এত কাছে পেয়েছি। আমাদের বিয়ের নেমন্তন্নের সমস্ত ব্যাপার স্যাপার উনিই ঠিক করেছেন। ভাবতে পারি না যে আমার বাবা যেটা করতেন তিনি করে দিয়েছেন। এত কাছে ছিলেন আমাদের, যে একেবারে আমার রিসেপশনের দিন সন্ধে হওয়ার আগেই উনি উপস্থিত হয়ে গেছেন, উনি সবাইকে অভ্যর্থনা করছেন। এইরকম পরম পাওয়া জীবনে আর কি কোনোদিনও পাওয়া যায় বা পাবো? অনেক পেয়েছি আমি। একটা ত্রিপুরার মেয়ে হয়ে এখানে এসে এদের সংস্পর্শে এসে বাংলা কতটা আপন করেছে আপনাকে সেটা আমি বলতে পারবো না। তবে আমি এই মহান সুরকারদের পেয়ে এদের সঙ্গে ডুয়েট গান গেয়েছি, মান্নানদার সঙ্গে কত প্রোগ্রাম করেছি। বাংলার জনগণ তোমার কি হ্যাঁ নিশ্চয়ই, এটা আমি কখনোই বলবো না যে ওরা আমাকে অ্যাকসেপ্ট করেনি, কথা তো আমি বলবো না। এবং করেছেন এবং ভীষণভাবে করেছেন। আমার কিছু ব্যক্তিগত ব্যাপার নিয়ে হয়তো ওনারা আমার উপরে মানে খুব একটা সন্তুষ্ট ছিলেন না, যেহেতু আমি খুব একটা ওপেন প্রোগ্রাম করতাম না। আর অনেকেই আমাকে ওপেন প্রোগ্রামে নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে উঠতেন, আর সেখানে যে না করতাম সেটার জন্য হয়তো অনেকেই বিরক্ত হতেন। আমি জানি অনেকেই বিরক্ত হয়েওছেন, কিন্তু বেশ মানে হলে প্রোগ্রাম করতাম বলে প্রচুর হলে প্রোগ্রামও করেছি, এমন নয় যে করিনি। তো যাদের বাইরের প্রোগ্রাম আমি করতে পারিনি,
আজও আমি তাদের কাছে ক্ষমা চাইছি যে আমি এটা আমার কোথায় একটা ব্যাপার ছিল যে অনেকে অনেক কিছু পারে না, তো আমি হয়তো সেটা পারতাম না, যে এরকম ওপেনলি গান করতে আমার কোথায় যেন একটা কিরকম অস্বস্তি হতো। আজও যে মাঝে মাঝে করতে যাই না দূরে দূরান্তে, তা তো নয়, যাই, গেছিও, কিন্তু সেইভাবে হয়তো আমাকে ওরা পায়নি আর কি। প্রত্যেক পুজোতেই তো যাওয়ার একটা ব্যাপার থাকতো, আমি যেতে পারতাম না। এটা জানি না, আমি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ এত বছর পরে হলেও আমি সবার কাছে ক্ষমা চাই এই জন্যে যে এটা আমি পারিনি সেই সময়টা। ডুয়েট গান গাইবেন একই দিনে, এক পাশে হেমন্ত মুখোপাধ্যায়, এক পাশে মান্না দে, কোনটা আগে গাইবেন? না, এরকম ঘটনা ঘটেনি, কারণ যদি ঘটে কল্পনা। হেমন্ত দাই আমাকে গাইয়েছেন মান্নাদার সঙ্গে ডুয়েট গান, সেই সাথে তো ওনারই সাথী ছবিতে গিয়েছি। তারপরে আরো অনেক ছবিতে আমাদের নিতা সেন, ওনারও বেশ কয়েকটা ছবিতে অভিজিৎ দা গাইয়েছেন মান্নাদার সঙ্গে। তো অনেক ছবিতে গান গেয়েছি মান্নাদার সঙ্গে। তিলোত্তমার গানটা তো খুবই সকলের ভালো লেগেছিল, রং শুধু দিয়েই গেলে। হ্যাঁ, শ্যামল মিত্রের সুরে একবার গাইলেন ভালোবাসার শুভক্ষণ। শ্যামলদার সুরে তো একটা নয়, শ্যামলদার সুরে প্রচুর গান গেয়েছি এবং ছবিতেও প্রচুর গান গেয়েছি। ভালোবাসার শুভক্ষণ, ভালোবাসার এই শুভক্ষণ, এইসব বেসিক অ্যালবামের গান। ভালো লাগা এই শুভক্ষণ, ভালোবাসা ঘিরে আছে মন, এই কাছে পাওয়া সব ভালো, সব ভুলে যাওয়া, নানা রঙে রাঙালো জীবন, ভালো লাগা এই শুভক্ষণ। এগুলো আমাদের হয়, একটু বলে টলে গেলে ও আমাকে বলে কেমন যেন একটা এই মুহূর্তে একটা বেশ এসছে, দুজনে একটা ডুয়েট গান গাইবেন যতটুকু ইচ্ছে করে। কোন গান বলো? কোন একটা যেটা মন চাইছে। আমরা একটু গাইতে পারি ওই তোমার শৈলদার সুরে যেটা গিয়েছিলাম আমরা, ওরে ওরে মাঝে তোমার লোকাল দিদি, আর এছাড়া রবীন্দ্রনাথের গান করি। হ্যাঁ, সব থেকে ভালো। আরেকটা কথা হচ্ছে অজয় দাসের নামটা পাওয়া। অজয় দাস প্রচুর ছবিতে গান করেছেন, প্রচুর মানে বেসিক অ্যালবাম করেছেন। আপনি বোধহয় প্রথম গান গেয়েছেন অজয় দাসের প্রথম, হ্যাঁ, বিচার ছবি। কিন্তু ওর একটা গান অজয় দাকে এমন দিয়েছে যেটা আমাদের ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই ফোটার গান, যে আজকে ভাই ফোটার সময় এই গানটা আজও মানে সবারই মুখে ঘরে বাজে। এটার জন্য সত্যি আমার খুব ভালো লাগে যে অজয় দা আমাকে গাইয়েছিলেন, সুখেন্দার ছবি। তো এই যে এতকাল ধরে গান করে গেছি, তাতে নিশ্চয়ই অনেক কিছু পেয়েছি। আমি তো অনেক কিছু পেয়েছি, আমি কতটা দিতে পেরেছি আমি জানি না, আমি অনেক পেয়েছি এদের কাছ থেকে। যে ভালোবাসা, যে গানগুলো গাওয়ার পর অন্তত মানুষের কাছে গিয়ে পৌঁছানো গেছে, এটাই আমি আমার জীবনের পরম সৌভাগ্য বলে মনে করি। দুজনে একটা ডুয়েট গান যেটা ইচ্ছা করছে, কয়েক লাইন। কয়েক লাইন এটা করো। কোনটা বলো? সব থেকে ভালোভাবে চরণ ঝরিতে গাও। হ্যাঁ, এটা রবি ঠাকুরের গানই গাই। ভালো হলো সিলেকশনটা, সত্যি তো পর্দায় মানে ছবিতেও তো এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় আর আপনি গিয়েছিলেন। আপনি তো কি বলি আপনাকে, আপনাকেও তো মানুষ তার মতো করেই ভালোবাসে। মাননীয় দর্শক, এই অনুষ্ঠান শেষ করতে আমারও ইচ্ছা করছে না, আপনাদেরও বোধহয় ইচ্ছে করবে না, কিন্তু কোথাও তো একটা গিয়ে থামতে হয়। আমরা এবার শেষের দিকে যাব, ছোট ছোট দু চারটে জিনিস জিজ্ঞেস করা। আচ্ছা, এক লাইনেই জিজ্ঞেস করা, গান যদি না গাইতেন, এমন কথা বলেও মুখ থেকে মনে হলো পাপ হচ্ছে আমার, আপনারা গানই গান, তারপরেও ভেবে নিই কল্পনাতে, যদি অরুন্ধতী হেম চৌধুরী গান না গাইতেন, কি হতেন জীবনে? হ্যাঁ, এটা বলা খুব মুশকিল, কারণ আমি ছোটবেলা থেকেই তো গান নিয়ে আমার ধ্যান জ্ঞান সব গানের সঙ্গে, এবং তখন আর কিছু ভাবিনি যে আমি এটা হব ওটা হব, এইসব আমার ভাবনাই আসেনি। আমি পাগলের মতো গান করতাম। সে আমি যখন খুব ছোট, মানে লোকে অবাক হতো আমার গান শুনে, যে এত ছোট এত সুন্দর করে কি করে গান করে।
তো এইটাই নিয়েই আমি মানে সব সময় পড়ে থাকতাম। এর বাইরে আমি কোনোদিন কিছু ভাবিনি যে আমি টিচার হব, না আমি কি বলে ডাক্তার হব, না আমি এই সমস্ত নিয়ে কোনোদিন আমি ভাববার সময় আমার জীবনটা নাই গানে। আর স্কুল লাইফে যতটুকু পড়াশুনো করার তো করেছি, তার থেকে বেশি আমি স্কুল লাইফে গান বাজনা, মানে স্কুলের গান বাজনায় আমি ব্যস্ত। আজকে এখানে কম্পিটিশন, কালকে ওখানে কম্পিটিশন। আর আমি যেহেতু সবসময় আমার একটা ব্যাপার ছিল কি যে আমি ফার্স্ট ছাড়া সেকেন্ড হব, এটা আমার একটা জেদ সবসময় থাকতো। এবং আমাদের ওখানে এরকম প্রচুর এরকম শাশ্বত সম্মেলন বলে একটা হতো, তাতে করে প্রতি বছর আপনার কম্পিটিশন হতো, স্কুল থেকে সব নাম পাঠানো হতো। তো আমার স্কুল থেকে আমি যেতাম এবং প্রতি বছর আমি 2-3টে সাবজেক্টে ফার্স্ট প্রাইজ নিয়ে আসতাম, যার ফলে আমার নাম দেখলে পরে সবার নাম কেটেই দিত, এরকম ব্যাপার হয়ে গেছিল। সত্যি সত্যি তাই হচ্ছে। আর স্কুলের মধ্যে গিয়ে মানে বিশেষ করে যখন বড় ইয়েতে আমি গেলাম, হাই সেকেন্ডারি স্কুলে, যখন আবার ছোট ইয়ের থেকে যখন প্রাইমারি থেকে যখন ইয়েতে গেলাম, এত গান বাজনা নিয়ে এত আমাদের মানে রবীন্দ্র নৃত্যনাট্য থেকে আরম্ভ করে এত কিছু হতো, মানে ভরপুর আমাদের স্কুলে গান বাজনা। সেখানে আমার তো মানে সাংঘাতিক ভালো লাগার জায়গা। যদি গান না করতো, হ্যাঁ, তাহলে শিবাজি চট্টোপাধ্যায় হাউস ওয়াইফ করে থাকতো। তাও হতাম কিনা সন্দেহ। শিবাজি চট্টোপাধ্যায় কি করতেন যদি শিবাজি চট্টোপাধ্যায় গান গাইতেন? আর কিছু তো করতে হতোই, কি সেটা? কিন্তু আমি যদি গানে আমি কিছু করতে না পারতাম। হ্যাঁ সত্যি, এটা তো আমারও জানার কথা। হ্যাঁ, যে তুমি কি ভাবতে। এটা কিন্তু আমার প্রিপারেশন বলতে পারি। হ্যাঁ, আমি একটা মানে স্ট্র্যাটেজি নিয়েছিলাম। আমি যখন গান করছি তখন আমি চারিদিকে গান করে বেড়াচ্ছি, এমন কিছু গান শিখিনি, কিন্তু ফাংশনে যাচ্ছি, লোকে খুব গান শুনছে, কিছু রোজগার হচ্ছে, 5 টাকা 10 টাকা হচ্ছে। ভাবতে পারি এবার না। কলেজ যখন গ্র্যাজুয়েশন হয়ে গেল, তখন আমি রাস্তায় দাঁড়িয়ে ঠিক করলাম যে আমি কি করব। কারণ তখন গানটা আমাকে এমন তাড়া করেছে, সব শ্রোতারা আমাকে উদ্বুদ্ধ করছে গানের দিকে, প্রাণও চাইছি গানের দিকে যাবে। এখন ঠিক করলাম তাহলে কি করবো এখন। একদম রাস্তার মোড়ে দাঁড়িয়ে ডিসিশন নিলাম। তখন আমার বয়স এই জাস্ট গ্র্যাজুয়েশন করেছি, 19 বছর, যে আমি আমার 30 বছর বয়সে আমি এই গানটাকে নিয়ে চেষ্টা করি। এই 30 বছরের মধ্যে আমার নিজের বয়স 30 অবধি যদি কিছু না করতে পারি, তাহলে আমি গানকে প্রফেশন করব। কারণ ওই গানের মাস্টার হয়ে আমি জীবিকা নির্বাহ করতে পারবো। একদম আমার প্রথম দিনের এই সিদ্ধান্ত। ভাবা যায় না। সত্যি কথা বলতে কি, একটা কথা বলছি আমরা, যে আমরা দুজন না মানে শেখানোর থেকে গাওয়াটাকে বেশি প্রেফারেন্স দিয়েছি। এখন শেখানোর তো কতগুলো টেকনিক আছে, হ্যাঁ, সেই দিকে কোনোদিনই যায়নি। এত ছেলেমেয়েরা গান শিখতে চেয়েছে। আজকে আমার সত্যি বলতে খুব কষ্ট হয় যে এটা করতে গেলে না নিজেদের অনেক কিছু হারিয়ে ফেলতে হয়। কারণ প্রথম কথা, গলাটাকে রাখা যাবে না। কারণ গান শেখাতে গেলে যে প্রথম কথা ধৈর্যের পরীক্ষা দিতে হয়, দ্বিতীয় কথা গলার মানে প্রচণ্ড ব্যবহার করতে হয়। সেটা করতে গেলে হয়তো ওই আমি তো সবসময় রেকর্ডিংকে প্রেফারেন্স দিয়েছি। এত ছবির গান, এত রেকর্ডিং করা, এগুলো হয়তো করে উঠতে পারতাম না, কারণ আমার ভয়েসটাকে আমি কখনো ওরকমভাবে ফ্রেশ রাখতে পারতাম না। এটা যারা গান শেখান তারা নিশ্চয়ই জানেন। টিউশনটা করবো ওই না জন্য ঠিক ওটা আর করেছিলাম, করতে গানের পারিনি। মাস্টার হয়ে থাকবো না। হ্যাঁ, সুতরাং 30 বছরের মধ্যে যা করার আমাকে চেষ্টা করে যেতে হবে, সেই মতো এগিয়েছি। প্রত্যেকটা ধাপ, গানের প্রফেশনালি গানে এস্টাবলিশ হওয়ার জন্য প্রত্যেকটা ধাপ আমাকে বেরোতে হয়েছে। মানে এমন হয়নি যে আমাকে এক ধাপ থেকে শেষ ধাপে চট করে কেউ পৌঁছে দিয়েছে, এটা প্রত্যেকটা ধাপেই স্ট্রাগল আছে, যা থাকে সবাই ওর মতো ভাগ্য তো হয় না। অরুন্ধতী চৌধুরী কি অত পরিশ্রম, গানের পরিশ্রম করতে হয়েছে, গানে ঠাকুরের কাছে অসীম অসীম গানের জন্য দৌড়তে হয় যে আমাকে জায়গায় যেতে না, হয়, গানের সেটা ছাড়া একটা সেটা গান কখনো গাইতে পারবে না।
আমার ইচ্ছে মতো আমাকে চলতে তো দিয়েছে। সুতরাং সেটু করেছি। আর এটুকু যদি বলতে একান্ত পারি গান না যে হতো, ঠাকুরের কাছে আমি কৃতজ্ঞ যে ঠাকুর আমাকে আমার ইচ্ছে মতো চলতে দিয়েছে। আমি যখন যেরকম ভাবে চলতে চেয়েছি, কিন্তু আমি সবসময় আমি নিজেকে সবসময় একটা জায়গায় ভীষণভাবে পবিত্রতার সঙ্গে নিজেকে চালিত করেছি এবং আমি ওইভাবেই চলতে পেরেছি। ঠাকুর আজও আমাদের সঙ্গে আছেন, ঠাকুর ছাড়া তো আমরা কিছু বুঝি না। তাহলে ব্যবসা করতে পারি, হ্যাঁ, এটুকু বলতে পারি যে সত্যি। গান যদি না গান করতাম বাজনা। ব্যবসা করতাম। আমিও যেখানকার মেয়ে, আমি নিশ্চয়ই ভাবতেই পারি না এত বড় একটা জায়গায় এসে আমি কিছু মানুষের মন হয়তো জয় করতে পেরেছি। তো সেটাও সব ঈশ্বরেরই আশীর্বাদ। গানের বাইরে এই দেশটায় থাকেন, সমাজ, রাজ্য, চারপাশ নিয়ে আলোচনা করেন বাড়িতে দুজনে মিলে, যা ঘটে চারপাশে হ্যাঁ খবর হ্যাঁ রাখেন? হ্যাঁ, নিশ্চয়ই। কি কি? আমরা যেটা মানে বেশ কিছুদিন ধরে খবরের কাগজ পড়া বন্ধ করে দিয়েছি। আচ্ছা, মানে কেন, কোনো স্ট্র্যাটেজি? হ্যাঁ? এই এত খারাপ না, খবর তার জন্য চারপাশে না। এরকম? খবর কাগজ বা টিভি নিউজ দেখা এগুলো থেকে সরিয়ে নিয়েছি নিজেদের এই কারণে আমি বাস্তবের সঙ্গে মিল পাচ্ছি না। নিউজে যেটা দেখানো হচ্ছে আর আমি যেভাবে বসবাস করছি তাতে আমার কাছে, আমার ক্ষেত্রে বলছি, আমি দেখছি সবই তো সুন্দরভাবে চলছে, কোনো অশান্তি তো আমাকে ফেস করতে হচ্ছে না। রাস্তাঘাটে বেরিয়ে আমার চোখের সামনে কোনো মহিলার অশ্লীলতা হয়েছে আমি দেখিনি, টিভিতে দেখছি, দেখাচ্ছে, কিন্তু আমি নিজ চোখে এমন দেখিনি। আমি তো রাতের পর রাত ফাংশন করে এসেছি বিগত 10-15 বছর ধরে, 10 বছর ধরে বা তার আগে থেকে। আমার চোখে দেখা কোনো বাজে ঘটনা, বাজে রাজনীতি এরকম আমি দেখিনি, অথচ আমাকে এমন এমন ঘটনা দেখাচ্ছে যেগুলোর সঙ্গে আমি বাস্তবে মিল পাচ্ছি না। হয়তো এগুলো আগেও ঘটতো, এগুলো ঘটতো না যে এরকম নয়, কিন্তু এতটা প্রচারে আসতো না বলে কাগজের এইটুকু জায়গা নিত, কেউ পড়তো কেউ পড়তো না। কিন্তু সেগুলো এত বড় বড় করে আসছে, তাতে করে হচ্ছে মাইন্ডের স্থিরতা নষ্ট হচ্ছে। মানুষের তো দৈনন্দিন একটা পরিশ্রম আছে, সেই পরিশ্রম করার জন্য তার যে এনার্জি লেভেল, সেখানে যদি আরো বেশি করে মানুষকে উত্তপ্ত করে দেওয়া হয়। কারণ আমি তো খুব ভালোভাবেই চলছে আমার, আমি এমন কিছু কোটিপতি লোক নই, আমার ডাল ভাত খেয়েই থাকি, মাছ ভাত খেয়েই থাকি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি বলছি, আমি বিশাল বড় লোক নই, দরিদ্র নই, মধ্যবিত্তও বলতে পারে না। মনটাকে পরিষ্কার রেখে সকলের সঙ্গে মেলামেশা করে চলছে। আমার চারিদিকে কিন্তু আমি দেখছি না কোনো অশান্তি। জোর করে আমি কেন অশান্তি দেখানো হচ্ছে বলে আমাকে দেখতে হবে, দেখি না, দেখি না। মানে এই রাজনৈতিক দৃশ্য, কারণ আমি চোখের সামনে আমাদের বর্তমান রাজত্ব দেখছি চোখের সামনে। আসলে তা না, আসলে আমরা তার কিছু গান কিছু বাজনা আমি- নিয়ে আছি তো, আজকে আমি বলছি আপনাকে, গান বাজনা নিয়ে আমরা খুব ভালো প্রচুর গ্রামগঞ্জ আমি ঘুরেছি, প্রচুর। সত্যি তো। আমার কাছে উন্নয়নটা, আমি বলছি আপনাকে, অনেকে হয়তো আমাকে বলবেন আমি এই গভর্নমেন্টের সাপোর্টে কথা বলছি বা কিছু, নিরপেক্ষভাবে আমি বলছি। যারা রাজনীতি করবেন তারা যা কিছু বলবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে উন্নয়নটা আমি চোখে দেখেছি গ্রামগঞ্জে, আমি এই বর্ধমানের সমস্ত গ্রামে, মেদিনীপুরের সমস্ত গ্রামে, পড়াশুর থেকে আরম্ভ করে, তমলুক থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর থেকে শুরু করে ওদিকে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, ধানবাদ, সব এত ঘুরে দেখেছি। আর এখন দেখছি হেল অ্যান্ড হেভেন সমস্ত জায়গাগুলো, মানুষগুলোর রাস্তাঘাট, কি সুন্দর রাস্তা, মানুষগুলো প্রত্যেকে এখন বাড়িতে কেউ ভিক্ষে নিতে আসে না, না, সেসব তো উঠে গেছে। রাস্তাঘাটে বিক্রি করার লোক নেই। আগে তো প্রতি পদে পদে আপনাকে পয়সা চাইতো সবাই, এটা 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 এখন কেউ চাইছে না, দেখি না তো, আমি তো অন্তত দেখি না। আপনি বলবেন হয়তো গাড়ি করে যাচ্ছে, দেখি না, গাড়ি ছাড়াও তো চোখে তো দেখি রে বাবা, আমি কি সবসময় গাড়িতেই বসে থাকবো? আমি তো রাস্তা দিয়েও তো হাঁটি। সেই জন্য বলি যে মানুষকে অতিরিক্ত স্ট্রেস দেওয়ার কোনো যুক্তি নেই। রাজনীতি আর রাজনীতির পথে চলবে, মানুষকে দৈনন্দিন আপনার রোজগারটা আপনাকেই করতে হবে, কেউ এসে করে দিয়ে যাবে। সেখানে যদি আপনার মাইন্ডের স্থিরতা নষ্ট করে দেয় কেউ, আপনি যদি উল্টে নিয়ে ভাবতে শুরু করেন, ভোট প্যাচে পড়ে যান,
তাহলে আপনার পরের দিনের কাজটা খারাপ হয়ে যাবে। সুন্দরভাবে যে আপনি টোটাল উপস্থাপনাটা করেছেন, আমি আপনার আরও প্রোগ্রাম দেখেছি, ভেরি কাম অ্যান্ড কোয়াইট, এবং খুব মিষ্টিভাবে আপনি অনুষ্ঠান পরিচালনা করেন। বাহ, সেইটা যদি আপনার নষ্ট করে দেয় কোনো খবর, আপনার মানসিক ভারসাম্যতা নষ্ট করে দেয়, সেটা আমি আমার কাছে কাম্য না। আপনি রাজনীতি করুন, আপনি যা খুশি করুন, রাজনীতিতে আপনি করুন, আপনি করুন, কিন্তু যদি রাজনীতি না করেন তাহলে রাজনীতি নিয়ে কথাবার্তা বেশি না বলাই ভালো। কারণ যে দলই রাজনীতিকে ক্ষমতায় এসছে প্রত্যেককে প্রচুর ওয়ার্কলোড নিতে হয়েছে। এত সোজা নয় একটা রাজনীতি চালানো, এত সোজা নয়। এত অফিসাররা কাজ করছে, এত মন্ত্রীরা দৌড়চ্ছে সারাদিন ধরে, এত এত লোক, কোটি কোটি লোক। তো আমরা অতি সহজেই একটা নেতাকে, যে কোনো দলের, আমি কোনো পার্টিকুলার দলের বলছি না, যে কোনো দলের কোনো নেতাকে যদি একটা গালাগাল দিয়ে দেন, যা তা কথা বলে দেন, সেক্ষেত্রে অন্তত দুবার ভাবা উচিত। আমি দেখেছি আমাদের এই টিভি মিডিয়া, ইউটিউবে এমন এমন মন্তব্য করতে নাম করা শিল্পীদের ক্ষেত্রে। ওটা ইউটিউব আছে বলে তুমি যা তা ফেসবুকে বলে দেবে, মিনিমাম শ্রদ্ধাটুকু রাখবে না। সেটা ঠিক। হ্যাঁ, তুই তো কারি করছিস, শ্রদ্ধেয় মানুষ হতে পারে, তার কোনো দোষ থাকতে পারে। এগুলো নিশ্চয়ই সবাই দোষী আশা কিনে করা মানুষ, যায়। আমারও দোষ আছে, আছে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। তুই তো পারিস, ভাবতে পারেন। দেখ, ওইসব নিয়ে ইয়ে করে লাভ নেই। মানে গানের কথা বলি, আমরা গান বাজনা নিয়ে ছিলাম, আছি। একদম। আমি এবং যে বললাম, থাকবে। কেন বললাম কথাটা, যে আমরা তার জন্যে বিউটিফুল আছি। হ্যাঁ, সেই অর্থে সেকেন্ড লাস্ট প্রশ্ন, আপনাদের পরবর্তী প্রজন্ম গান বাজনায় এলো না? আমার ছেলে, হ্যাঁ। আমাদের একটি ছেলে, হ্যাঁ। আমাদের একটু ছেলে। সেই গান বাজনায় আসেনি বোধহয় দুটো কারণ হতে পারে। একটা হতে পারে এত গান শুনেছে পরিবেশটা বিরক্ত হয়ে গেছে, এক নম্বর এটা হতে পারে। আর দু নম্বর হতে পারে যে ওর একটু চাপা দেহ, কিন্তু ও খুব ভালো গান ও খুব করতে পারে। গান কণ্ঠ ভালো, খুব ভালো গলা। গান বাজনার দিকে সুর জ্ঞান আছে, এইটুকু আমার দেখা কারণ ছিল। আমাদেরও শুনিয়েছে, আমাদের ছেলে যদি অসুর হতো, হ্যাঁ। সুরের বলতো না গলা, আমাদের তার শুনিয়েছে। দুঃখ হতো। তবে ইংরেজি গানের দিকে ইয়েটা, এলভিসের গান খুব গান শুনে তাও ভীষণ কিন্তু পছন্দ করে। মেলোডিয়াস গান। এলভিস মানে সাংঘাতিক প্রিয় ওর। ওরই গান রেকর্ড করে, নিজে রেকর্ড করে আমাদের শুনিয়েছে। গান নিয়ে বেশি দূর এগুলো না, ও গানের দিকেই নেই, ও ইঞ্জিনিয়ার, এমনি শখ, ও মানে গান বাজনার যেটা দিকে। খুশি হোক। তবে আমরা গান বাজনা করি, ও খুব ভালো লাগে, এটা কোনো ইয়ে নেই, নিজে করে না। পরজন্মে বিশ্বাস করেন, যদি করেন, ফের যদি আসেন অরুন্ধতী হোম চৌধুরী হয়েই আসবেন, এই শিবাজি চ্যাটার্জিকেই দরকার। হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো এক কথায় তাই বলবো, কারণ আমি খুব আনন্দের সঙ্গে জীবন কাটিয়ে গেছি। বাদবাকি যতদিন ঠাকুর রাখবেন কাটিয়ে যাব। এবং আমাদের সত্যি কথা বলতে গিয়ে আমাদের এই যাত্রায়, মানে এই যে জার্নিটা আমাদের, কোনো রকম অস্বস্তি বা অসুবিধে বা কোনো দুঃখবোধ এই সমস্ত কিছুই ছিল না। পরজন্মে যদি বলেন, আনন্দের সঙ্গে পরজন্মে কাটিয়ে যদি গেছি। বলেন, তাহলে বলবো যে আগের জন্মে ও ছিল শিবাজি, আমি ছিলাম অরুন্ধতী। এই জন্মে আমি শিবাজি, ও অরুন্ধতী। এইভাবে চলছে গাড়ি। হ্যাঁ, এক্সেলেন্ট না, বলছে আগের জন্মে প্রতি জন্মে বদলায়, একবার শিবাজি অরুন্ধতী হয় আর একবার অরুন্ধতী হ্যাঁ। শিবাজি হয়। এমনটাই থাকুন চিরকাল, আপনারা ভালো থাকুন, আগামী আরো 50 বছর মানুষকে গান শোনেন বা আপনাদের না, আপনি খুব সৃষ্টি সুন্দর গানগুলো কাজ করছেন, হ্যাঁ। খুব ভালো লাগে। আমি শুনি। বলছি, আপনার সামনে বলছি, না, আসলে বলে উনি বলছি না। অনেক দিন ধরে আমাকে বলেছেন, আপনার কিছুতেই অনেকগুলো সময় program দিতে আছে। পারছিলাম না। ভালো, খুব সুন্দর। আজ বসেছি আপনাদের সঙ্গে, কিন্তু শুনি তো আপনাদের গানগুলো। হুম, হ্যাঁ, আমাদের আপনার সময় কাটে তো আপনাদের সেই তো। আমরা শুনি আমাদের তাদের গান, সব হ্যাঁ। আমাদের আগেকার গান। দুটো গানের রিকোয়েস্ট থাকলো, আপনারা শেষ করে দিন এই দুটো গানের যেটা খুশি ইচ্ছে করে। আমার তো মনে হয় ভালোবাসা ভালোবাসা ছবিতে নায়ক নায়িকা যারা, তারা তো দুর্দান্ত, তারা করেছেন, এই মানুষের মনে গেঁথে আছে। এর থেকে ভালো ভালোবাসা ভালোবাসার প্রেম আর বোধহয় হতে পারে না, তাই না মাননীয় দর্শক? যত ভাবনা ছিল, চলো দুজনেই গাই। গাও না, প্লিজ আমার কোনো ওটা দিয়েই শেষ করি, যত ভাবনা একদম। ছিল।
যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? অসাধারণ অসাধারণ। আজকের মতো শেষ করছি। বড় ভালো থাকবেন আপনারা, এভাবেই ভালো থাকুন। মাননীয় দর্শক, এই প্রোগ্রাম শেষ করার নয়, এই কথোপকথনের শেষ হয় না, এই রেশ থেকে যাবে। আমি আপনাদের বলবো যে নিজেরা একটু বড় হয়তো হয়েছে, এটা বড় না হয়ে এর কি ছোট করা যায় বলুন? তো বড়টাই নিজেদের সময়ে ব্যস্ততার মধ্যেও খেপে খেপে পজ করে রাত্রিবেলা সকালবেলা কাজের মধ্যে টুকটুক করে দেখুন। একবার দেখার পর বারবার দেখুন, এবং দেখার পর এই দুজনেরই, অরুণতি হোম চৌধুরী, শিবাজি চট্টোপাধ্যায়, প্রত্যেকের গান আবার একবার করে শুরু করুন। গান শোনা, প্রত্যেকের গান করে শুরু করুন। এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। আর টলিউড ফোকাস কলকাতা এই চ্যানেলটা দেখবেন, এখানে প্রচুর ভালো ভালো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবেন। সিনে স্বরূপ দেখবেন, জড়ি নাম্বার 1 দেখবেন। কেমন লাগলো জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিজেরা খুব ভালো থাকবেন, গানে থাকবেন। আর ভালো কিভাবে থাকতে হয়, সুরেলা সফরে কিভাবে জীবনে ভালো থাকবেন, এনারা দুজন যেভাবে বললেন এটাই শ্রেয়, ওভাবে থাকবেন। ভালো থাকবেন আপনারা। নমস্কার। নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।